আমি পড়ছি দ্বিতীয় মানব, লিখেছেন হুমায়ুন আহমেদ। চৈত্র মাসে মানুষের মেজাজ এমনিতেই খারাপ থাকে। ঠান্ডা ধরনের মানুষের বেলাতেও দেখা যায় রোদ চড়তে থাকে, তাদের মেজাজও চড়তে থাকে। সেই হিসেবে মাহতাবউদ্দিন সাহেবের মেজাজ তঙ্গুস্পর্শী হবার কথা। কারণ আজ চৈত্রের তৃতীয় দিবস, সময় দুপুর, ঝাঝালো রোদ উঠেছে এবং মাহতাব সাহেব এমনিতেই রাগী মানুষ, ধমক না দিয়ে কথা বলতে পারেন না। বিস্ময়কর ব্যাপার হচ্ছে মাহতাবউদ্দিন সাহেবের মেজাজ ঠান্ডা। তিনি প্রায় হাসি হাসি মুখে বসার ঘরে খবরের কাগজ হাতে বসে আছেন। তার সামনে টেবিলে চা। টেবিলের ওপাশে বসার ঘরের মাঝামাঝি নীল লুঙ্গি পরা অত্যন্ত বলশালী এক লোক খালি গায়ে দাঁড়িয়ে আছে। লোকটার গা ভর্তি ঘন লোম, বিশাল মুখমণ্ডল। মনে হচ্ছে গত 7 দিন সে দাড়ি কামায়নি। মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি। সে গভীর মনোযোগের সঙ্গে তাকিয়ে আছে নিজের পায়ের আঙুলের দিকে। মাহতাবউদ্দিন লোকটির দৃষ্টি অনুসরণ করে তার পায়ের আঙুলের দিকে তাকালেন। থ্যাবড়া থ্যাবড়া পায়ের মোটা মোটা আঙুল। ডান পায়ের বুড়ো আঙুল এবং তার পরেরটা সে হারমোনিয়ামের রিডের মতো করে ওঠানামা করাচ্ছে। মাহতাবউদ্দিন বললেন, তোমার নাম কি? লোকটা তার পায়ের আঙুলের নাচানাচি দেখতে দেখতে বললেন, খলিলুল্লাহ। 10 জনে খলিল বইল্লা ডাকে। তোমার নাম খলিলুল্লাহ? জে। খালি গায়ে ঘুরছো কেন? গরম লাগে। আমার সামনে থেকে যাও। গেঞ্জি, শার্ট বা ফতুয়া যে কোনো কিছু একটা গায়ে দিয়ে আসো। কখনো খালি গায়ে থাকবে না। খালি গায়ে বাড়ির ভেতর ঢোকা বিরাট অসভ্যতা। আমার বাড়িতে অসভ্যতা করা যাবে না। যে আইসা। খালি পায়েও থাকবে না, সবসময় স্যান্ডেল পরে থাকবে। খলিলুল্লাহ বিড়বিড় করে বলল, স্যান্ডেল নাই। মাহতাবউদ্দিন বললেন, আপাতত শার্ট গায়ে দিয়ে আসো, স্যান্ডেল বিষয়ে পরে কথা হবে। যে আইসা। রাগে মাহতাবউদ্দিন সাহেবের কাজ চলে যাচ্ছে, কিন্তু তিনি হাসি হাসি মুখ করে রেখেছেন, কারণ তিনি তার মেয়ে টুনটুনিকে গতকাল রাত 11টায় কথা দিয়েছেন আগামী 7 দিন তিনি রাগারাগি করবেন না, কাউকে ধমক দেবেন না, এমনকি কঠিন কথাও হাসি মুখ ছাড়া কখনো বলবেন না। এর প্রতিজ্ঞা রাখা মাহতাবউদ্দিন সাহেবের জন্য অত্যন্ত কঠিন। তিনি অসম্ভব রাগী মানুষ। অল্পতেই তার মেজাজ খারাপ হয়। তার কপালটা এরকম যে মেজাজ খারাপ হবার মতো ঘটনা কিছুক্ষণ পর পর তার চোখের সামনেই ঘটে। আজ ছুটির দিন। তিনি মোটামুটি ফুরফুরে মেজাজ নিয়ে চা খাচ্ছেন। টুনটুনিকে নিয়ে গুলশানের এক আইসক্রিমের দোকানে যাবেন। ফেরার পথে টুনটুনির বাড়িধারা থেকে তার 2 বান্ধবীকে নিয়ে বাড়িতে আসবেন। 3 বান্ধবী ছাদের সুইমিং পুলে লাফালাফি ঝাপাঝাপি করবে। সকাল থেকেই সুইমিং পুলে পানি দেয়া হচ্ছে। আনন্দময় ছুটির দিন। এর মধ্যে উপস্থিত হয়েছে খলিলুল্লাহ। চাকরির সন্ধানে মাহতাব সাহেবের দেশের বাড়ি থেকে এসেছে। চাকরির সন্ধানে দেশ থেকে লোকজন আসায় মেজাজ খারাপ হবার মতো ঘটনা। ঢাকা শহরের পথে ঘাটে চাকরি পড়ে থাকে না। কেউ এলো, পথ থেকে একটা চাকরি কুড়িয়ে তার হাতে দেয়া হলো। হাসির মুখে চাকরি নিয়ে সে বাড়ি চলে গেল। ঘটনা সেরকম না। বিএ পাস, এমএ পাস ছেলে মুখ শুকনা করে পথে ঘাটে ঘুরছে চাকরির সন্ধানে। দেশ থেকে আসা লোকজনকে মাহতাব সাহেব কঠিন ধমক দিয়ে তাৎক্ষণিকভাবে বিদায় করেন। খলিলুল্লাহর ব্যাপারে এটা করতে পারছেন না, কারণ তিনি টুনটুনিকে কথা দিয়েছেন আগামী 1 সপ্তাহ কারোর সঙ্গে রাগারাগি করবেন না, মুখ হাসি হাসি করে রাখবেন। মাহতাব সাহেবের মুখ হাসি হাসি করেই রেখেছেন। প্রচন্ড রাগ নিয়েও মুখ হাসি হাসি করে রাখা একটা কষ্টকর প্রক্রিয়া। তাকে এই কষ্টকর প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হচ্ছে। কতক্ষণ যেতে পারবেন সেটাই হলো কথা। খলিলুল্লাহ আবার ঢুকছে। লুঙ্গির উপর একটা চকচকে হলুদ শার্ট পরে এসেছে। গলায় মাফলারের মতো একটা ভেজা গামছা পেঁচানো। মাহতাব সাহেব তাকে গলার গামছা পরতে বলেননি। মনে হচ্ছে গলায় গামছা পরাটাকে সে সাজসজ্জার অংশ হিসেবে নিয়েছে। আমার কাছে চাকরির সন্ধানে এসেছো? খলিলুল্লাহ কিছু বলল না। আগের মতো পায়ের বুড়ো আঙুল ওঠানামা করতে লাগলো। তবে এখন সে 2টো পায়ের বুড়ো আঙুলই নেচাচ্ছে। দেশের বাড়িতে কি কাজ করতে? মাটি কাটতাম। মাটি কাটা ছাড়া আর কোনো কাজ জানো? যে না। মাটি কাটা বন্ধ করে ঢাকায় এসেছো কেন? খলিলুল্লাহ জবাব দিল না। তার দৃষ্টি পায়ের বুড়ো আঙুলের দিকে। মাহতাব সাহেব বললেন, ঢাকা শহরে মাটি কাটার কাজ নেই। শহরে মাটিই নেই, কাটবে কিভাবে?
ঢাকা শহর হলো ইট সিমেন্টের। ইট সিমেন্ট কাটতে পারো? যে না। তাহলে তো আর কিছু করার নেই, বাড়ি চলে যাও। যে আইসা, চলে যাব। মাহতাব সাহেব খুবই বিস্মিত হলেন। বাড়ি চলে যাবার কথা বলার সঙ্গে সঙ্গে সে ঘাড় কাত করে বলছে, যে আইসা। এইসব ক্ষেত্রে নানান অনুনয় বিনয় চলে। ছেলে মেয়ে নিয়ে না খেয়ে আছি, এই জাতীয় কথাবার্তা বলা হয়। কেউ এক কথায় বাড়ি চলে যেতে রাজি হয় না। বাড়িতে যে যাবে, যাবার ভাড়া আছে? যে না। যাবে কিভাবে? হাঁটা পথে। হাঁটা পথে মানে কি, হেঁটে হেঁটে? যে। হেঁটে হেঁটে চলে যেতে পারবে? যে। হাইটতে আসছি, হাইটতে যাব। নেত্রকোনা থেকে ঢাকা হেঁটে এসেছো? যে। কত ঘন্টা লেগেছে? ঘন্টার হিসাব করি নাই। সকালে রওনা দিলে পরের দিন দুপুরের মধ্যে যাওয়া যায়। সারাদিন সারারাত হাঁটতে হবে? যে। শোনো খলিলুল্লাহ, তোমার হেঁটে যাবার কোনো দরকার নেই। দুপুরে খাওয়া দাওয়া করো, তারপর আমার মেয়ের একজন কেয়ারটেকার আছে, তার কাছ থেকে বাস ভাড়া নিয়ে চলে যেও। কেয়ারটেকারের নাম বাকের মিয়া। যে আইসা। দেশের বাড়িতে তোমার কে আছে? কেউ নাই, আমি একলা। বাড়িঘর আছে? যে না। বাড়িঘর নাই, ঘুমাও কোথায়? তার বাড়ির উঠানে শুইয়া থাকি, মাঝে মধ্যে মসজিদে ঘুমাই। ঠিক আছে, এখন যাও, দুপুরে চলে যাবে। যে আইসা। খলিলুল্লাহ পা ছুঁয়ে সালাম করতে এলো। মাহতাব সাহেব বললেন, সালাম করতে হবে না। খলিলুল্লাহ সালাম না করে উঠে দাঁড়ালো। মাহতাব সাহেব বললেন, আমার বাড়িতে চাকরির গাছ নেই যে গাছ ভর্তি চাকরি ফলে ফলে আছে। তোমরা কেউ আসবে, আর আমি বাঁশ দিয়ে চাকরির ফল পেড়ে তোমাদের হাতে একটি করে ধরিয়ে দেব। কাঁচা পাকা ফলের মতো, কোনোটা কাঁচা চাকরি, কোনোটা পাকা চাকরি। বুঝতে পেরেছো কি বলেছি? খলিলুল্লাহ মাথা চুলকাতে চুলকাতে বলল, আমি চাকরির জন্য আসি নাই। মাহতাব সাহেব বিরক্ত গলায় বললেন, চাকরির জন্য আসলে তাহলে কিসের জন্য এসেছো? ঢাকা শহর দেখতে? চিড়িয়াখানা, এয়ারপোর্ট দেখে বেড়াবে? নাকি চিকিৎসার কোনো ব্যাপার, পেটে ব্যথার চিকিৎসা? খলিলুল্লাহ শার্টের পকেট থেকে ভাঁজ করা একটা কাগজ এগিয়ে দিল। মাহতাব সাহেব বিরক্ত গলায় বললেন, কি? হেডমাস্টার সাহেব একটা পত্র দিয়েছেন। মাহতাব সাহেব ভুরু কুঁচকালেন। এ আরেক সমস্যা। গ্রাম থেকে বিশিষ্ট ব্যক্তিরা চিঠি দিয়ে পাঠাচ্ছে, অমুকের চিকিৎসা করাতে হবে, তমুকের মেয়ের বিবাহ সাহায্য লাগবে, বিবাহের জন্য অর্থ প্রয়োজন। হেডমাস্টার সাহেব, জাতীয় মানুষরা চিঠি দিয়েই খালাস। মাহতাব চিঠিতে চোখ বোলালেন। জনাব মাহতাব উদ্দিন চৌধুরী, আসসালামু আলাইকুম। আমি নীলগঞ্জ হাই স্কুলের অবসরপ্রাপ্ত হেডমাস্টার হাবিবুর রহমান। আপনার সঙ্গে পরিচয় হইয়াছিল, সম্ভবত আপনার ইয়াদ আছে। আপনার মতো বিশিষ্ট মানুষ আমার মতো নাদানকে মনে রাখিবেন, ইহা আমি আশা করি না। যা হই, পত্রবাহক খলিলুল্লাহকে আপনার নিকট পাঠাইলাম। সে বছর 3 আগে মাটি কাটত, শ্রমিক দলের সহিত আমার অঞ্চলে উপস্থিত হয়। এলজিআরডির রাস্তার কাজ সম্পন্ন হইবার পর সমস্ত শ্রমিক দল বিদায় হইয়া গেলেও খলিলুল্লাহ থাকিয়া যায়। সারাদিন কাজকাম করিয়া সে গ্রামবাসী কারো একজনের উঠানে শুইয়া ঘুমাইত। সে কিছুদিন আমার বাড়িতেও ছিল। এই সময় তাহার কিছু অস্বাভাবিক ক্ষমতা আমার চোখে পড়ে। অল্প কথায় বলিতে গেলে আমি বিস্ময়াভিভূত হয়েছি। আপনারা শহরাঞ্চলে বাস করেন, জ্ঞানীগুণী মানুষ। আপনারা এইসব জিনিসের মূল্য বুঝিবেন বিধায় তাহাকে আপনার নিকট পাঠাইলাম। যদি অপরাধ হয় নিজ গুণে ক্ষমা করিবেন। পত্রের ভুল ত্রুটি মার্জনীয়। আর্জ গুজার, হাবিবুর রহমান। মাহতাব সাহেব খলিলুল্লাহর দিকে তাকিয়ে বললেন, এই চিঠিতে কি লেখা আছে তুমি জানো? জেনা। পড়তে জানো না? জেনা। চিঠিতে লেখা আছে তোমার কি সব ক্ষমতা নাকি আছে? কি ক্ষমতা? আমি জানি না। মাটি কাটার বাইরে আর কিছু করতে পারো? খলিলুল্লাহ বলল, কলের জিনিস ফৈর করতে পারি। কলের জিনিস ফৈর করতে পারো মানে? খলিলুল্লাহ বিভ্রান্ত হয়ে গেল। মাহতাব সাহেব বিরক্ত গলায় বললেন, তোমার সঙ্গে কথাবার্তা শেষ, এখন সামনে থেকে যাও। খলিলুল্লাহ বলল, যে আইসা, স্যারের চিঠিটা কি ফেরত নিয়ে যাব? চিঠি ফেরত নিয়ে যেতে হবে না, চিঠি থাক, তুমি ফেরত যাও। যে আইসা। মাহতাব সাহেবের মনে হলো
খলিলুল্লাহ বেশ আনন্দের সঙ্গে ঘর থেকে বের হয়ে যাচ্ছে। তার চেহারা এবং কথাবার্তা থেকেই বোঝা যাচ্ছে সে অতি নির্বোধ একজন মানুষ। অতি নির্বোধদের কর্মকাণ্ডে কিছু অস্বাভাবিকতা থাকে। গ্রামের মানুষদের কাছে নির্বোধের অস্বাভাবিকতাকেই মনে হয় বিরাট কিছু। খলিলুল্লাহর ক্ষেত্রেও তাই হয়েছে। কুমিল্লা শহরের একদম একরকম এক অর্ধ উন্মাদ নির্বোধ নিয়ে কম নাচানাচি হয়নি। তার বিরাট ভক্তদল জুটে গেল। সবার মুখে পীর পাগল, পীর পাগল। তিনি নিজেও একদিন পীর পাগলকে দেখতে গেলেন। পীর পাগল ফোত কইরা নাক থেকে সর্দি ঝেড়ে তার গায়ে এগিয়ে দিয়ে বলল, চেটে খেয়ে ফেল। তিনি হতভম্ব। পীর পাগলকে ঘিরে যারা বসেছিল তাদের একজন বলল, ভাই সাহেব, পড়ব না এদিক দিয়ে। মাহতাব সাহেব ঘড়ি দেখলেন। টুনটুনিকে নিয়ে বের হবার কথা। সে এখনো তার ঘর থেকে বের হচ্ছে না। মনে হচ্ছে বিরাট সমস্যা হয়েছে। টুনটুনি বলে গিয়েছিল, 2 মিনিটের মধ্যে নামছি বাবা। 2 মিনিটের জায়গায় 20 মিনিট হয়ে গেছে। বান্ধবীদের নিয়ে সুইমিং পুলে ঝাপাঝাপির প্রোগ্রাম হয়তো বাতিল হয়ে গেছে। টুনটুনির বেশিরভাগ প্রোগ্রাম শেষ মুহূর্তে এসে বাতিল হয়ে যায়। সে তখন তার দরজা বন্ধ করে একা একা বসে থাকে। টুনটুনি নামটা শুনলে মনে হয় সে নিতান্তই বাচ্চা একটা মেয়ে। বয়স 4 কিংবা 5। আসলে টুনটুনির বয়স এই নভেম্বরে 13 হবে। সে হলিক্রস স্কুলে ক্লাস 9-এ পড়ে, সায়েন্স গ্রুপ। পৃথিবীর সমস্ত বাবা মা যে আদর্শ সন্তানের কথা ভাবেন, টুনটুনি সেরকম একজন। টুনটুনির স্বভাব চরিত্রে কোনো ত্রুটি আছে কিনা এটা ধরার জন্য যদি কোনো তদন্ত কমিশন বসে এবং হাইকোর্টের কোনো বিচারপতি যদি তদন্ত কমিশনের চেয়ারম্যান হন, তাহলেও কোনো ত্রুটি ধরা পড়বে না। বাবা মায়েরা চান তাদের ছেলে পড়াশোনায় ভালো হোক। টুনটুনি তাদের সেকশনের ফার্স্ট গার্ল। এসএসসি পরীক্ষায় এই মেয়ে যে স্ট্যান্ড করবে এই বিষয়ে শিক্ষকরা 100% নিশ্চিত। বাবা মার স্বপ্ন তাদের ছেলে মেয়ে নিয়ে শুধু পড়াশোনা না, অন্য বিষয়গুলোতেও ভালো করবে। গান, বক্তৃতা, নাটক, লেখালেখি। টুনটুনি চমৎকার রবীন্দ্রসঙ্গীত গায়। 18 বছর হবার আগে রেডিও টেলিভিশনে এনলিস্টেড হবার নিয়ম নেই। এজন্যই সে এখনো এনলিস্টেড হচ্ছে না। টেলিভিশনের নতুন কড়িতে সে রবীন্দ্রসঙ্গীতের প্রথম হয়ে স্বর্ণপদক পেয়েছে। গান ছাড়াও সম্পূর্ণ নিজের চেষ্টায় টুনটুনি একটা জিনিস শিখেছে, তার নাম ম্যাজিক। তার জন্মদিনে সে একটা বই পেয়েছিল। বইটার নাম 1001 ট্রিক্স। বই পড়ে পড়ে হাত সাফাইয়ের এই বিদ্যা সে নিখুঁত আয়ত্ত করেছে। একটা আস্ত পেন্সিল নাকের ফুটো দিয়ে ঢুকিয়ে দেয়, কয়েন শূন্যে ভাসিয়ে দেয়, এগুলো আবার অন্য কান দিয়ে বের করে ফেলে। দড়ি কেটে জোড়া লাগানো এই ম্যাজিকগুলো সে চমৎকার দেখাতে পারে। তাদের আমেরিকান ক্লাস টিচার মিস এলেন একবার টুনটুনির নাকের ফুটো দিয়ে পেন্সিল ঢোকানোর ম্যাজিক দেখে স্টপ ইট বলে এমনভাবে কেঁপে উঠলেন যে চেয়ার থেকে হুড়মুড় করে পড়ে গেলেন। বহুগুণে গুণবতী হওয়া সত্ত্বেও টুনটুনির কোনো বন্ধু নেই। তার ক্লাসের মেয়েরা তার সঙ্গে গল্প বলার ব্যাপারে কোনো আগ্রহ বোধ করেন না। তাদের জন্মদিনে সবার দাওয়াত হয়, টুনটুনির কথা সবাই ভুলে যায়। প্র্যাকটিক্যাল ক্লাসে দুজন দুজন করে গ্রুপ হয়। দেখা গেল টুনটুনিকে নিয়ে কেউ গ্রুপ করতে চাচ্ছে না। ফিজিক্স টিচার মিসেস রীতা বললেন, জেসমিন, টুনটুনির ভালো নাম হচ্ছে জেসমিন চৌধুরী। তোমার সঙ্গে কেউ আসতে চাচ্ছে না কেন? টুনটুনি ধরা গলায় বলল, কিছু হবে না ম্যাডাম। কিছু হবে না মানে? তুমি একা কাজ করবে? টুনটুনি বলল, আমাদের ক্লাসে অড নাম্বার স্টুডেন্ট, একজন কি তো একাই থাকতে হবে। টুনটুনির খুবই মন খারাপ হলো। মন খারাপ হলে সে মন ভালো করার জন্য কিছু একটা করে, যেমন মনে মনে ইকরি মিকরি ছড়া বানায়। এই কাজটা সে খুব ছোটবেলায় করত, যখন দ্রুত মন ভালো হয়ে যেত। এখন আর এত দ্রুত মন ভালো হয় না, তবু করে। আজ এই মুহূর্তে টুনটুনির মন খুবই খারাপ। তার 2 জন বান্ধবী, একজন হচ্ছে তিতলি। তিতলি বলেছিল, পিয়াল যদি যায় আমি অবশ্যই যাব। পিয়ালকে তার বাসা থেকে তুলে আমাকে তুলে নিয়ে যেও। পিয়াল বলেছে, আমি যাব না, আমার পেট ব্যথা, আমি বিছানা থেকে নামবই না। পিয়ালের কথা সম্পূর্ণ মিথ্যা, কারণ কথা বলার সময় পিয়াল হাসছিল। প্রচন্ড পেট ব্যথা নিয়ে কেউ খিলখিল করে হাসতে পারে? টুনটুনির ধারণা তিতলি এবং পিয়াল দুজনে যুক্তি করে কাজটা করেছে। শুরুতেই তারা না বলতে পারত।
টুনটুনি মন খারাপ ভাবটা কাটানোর জন্য ইকরি মিকরি ছড়া বানাচ্ছে। ইকরি মিকরি ইকরি মিকরি, এসেছে তিতলি ফিকরি ফিকরি, পিয়ালো এসেছে পাতুলে বসেছে, ব্যথা তার করেছে চিকরি চিকরি, ইকরি মিকরি ইকরি মিকরি। টুনটুনির দরজায় টোকা পড়ল। টুনটুনি বলল, কে? মাহতাবুদ্দিন বললেন, দরজা বন্ধ করে বসে আছিস কেন রে মা, যাবি না? টুনটুনি বলল, প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে বাবা। ক্যান্সেল হলো কেন? বান্ধবীরা আসবে না? না। তারা না এলে না আসবে, আমি আর তুই দুজন মিলে পানিতে ঝাপাঝাপি করব। আমার আজ আর পানিতে নামতে ইচ্ছে করছে না। দরজা খুলতো। টুনটুনি দরজা খুলল। মাহতাবুদ্দিন মেয়ের বিষণ্ণ মুখ দেখলেন। তার মন অসম্ভব খারাপ হয়ে গেল। মা মরা এই মেয়েটির মন খারাপ হলে তার নিজের মাথা এলোমেলো লাগে। টুনটুনি বলল, বলো। চৈত্রের দুপুরে পিতাকন্যা পানিতে ভাসছে, এর আনন্দই অন্যরকম। মন খারাপ করে বসে থাকিস না, সুইমিং কস্টিউম বের কর। টুনটুনি বলল, ঠিক আছে, বের করছি। মাহতাবুদ্দিন সাহেব মেয়ের খাটে বসতে বসতে বললেন, তুই শুনে খুশি হবি, আজ এখন পর্যন্ত আমি কারোর সঙ্গে রাগারাগি করিনি। খলিলুল্লাহর সঙ্গে হাসি হাসি মুখে কথা বলেছি। খলিলুল্লাহকে? গ্রাম থেকে একজন এসেছে, নেত্রকোনা থেকে সরাসরি হেঁটে ঢাকায় চলে এসেছে। কি জন্য এসেছে? চাকরির জন্য না সাহায্যের জন্য? কি জন্য এসেছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। হেডমাস্টার সাহেব চিঠি দিয়ে পাঠিয়েছেন, তার নাকি বিশেষ কিছু ক্ষমতা আছে। সেই ক্ষমতা পরীক্ষা। কি ক্ষমতা? জানি না তোমা কি ক্ষমতা। তাকে জিজ্ঞেস করেছিলাম, সেও বলতে পারে না। সে বলল ফইর করতে পারে। ফইর কি জিনিস কে বলবে? টুনটুনি বলল, বাবা, আমি ওনার সঙ্গে কথা বলবো। মাহতাব সাহেব বললেন, কোনো দরকার নেই, যন্ত্রণা বাড়াবে না। টুনটুনি বলল, দরকার আছে, তুমি তাকে আমার ঘরে পাঠাও। সে হয়তো এতক্ষণে চলে গেছে। চলে গেলে তাকে আনাবার ব্যবস্থা করো, আমি তার সঙ্গে কথা বলবো। প্লিজ। তার সঙ্গে কথা বলার পর তোমাকে নিয়ে পানিতে নামবো। টুনটুনির মুখ থেকে বিষাদ ভাবটা চলে গেছে। আগ্রহ এবং উত্তেজনায় টুনটুনির চোখ চকচক করছে। মাহতাবুদ্দিনের মনে হলো, অতি নির্বোধ একজন মানুষের কল্যাণে কিছুক্ষণের জন্যও যদি তার মেয়েটির মন ভালো হয়, তাতে ক্ষতি কিছু নেই। তিনি উঠে দাঁড়ালেন। খলিলুল্লাহ চলে গিয়ে থাকলে তাকে ফেরত আনার জন্য বাস স্ট্যান্ড পর্যন্ত লোক পাঠাতে হবে। টুনটুনি বলল, আপনার নাম খলিলুল্লাহ? খলিলুল্লাহ হ্যাঁ সূচক মাথা নাড়াল। তার দৃষ্টি সুইমিং পুলের পানির দিকে। মানুষের বাড়ির ছাদেও যে দিঘি থাকতে পারে, এই ধারণা সম্ভবত তার নেই। খলিলুল্লাহর চোখে মুখে চাপা উত্তেজনা। সে এক মুহূর্তের জন্য সুইমিং পুলের পানি থেকে দৃষ্টি সরিয়ে নিতে পারছে না। টুনটুনি কথা বলার জন্যই খলিলুল্লাহকে ছাদে নিয়ে এসেছে। বাবার সামনে কথা বলতে সে হয়তো অস্বস্তি বোধ করবে, এই ভেবে মাহতাব সাহেবকে নিচে পাঠিয়ে দিয়েছে। টুনটুনি বসেছে সুইমিং পুলের উঁচু পাড়ে। খলিলুল্লাহ তার সামনেই দাঁড়ানো। বাবা বলেছিল আপনার নাকি কি ক্ষমতা আছে? কি ক্ষমতা? আমাকে বলুন। আমাকে বলতে কোনো সমস্যা নেই, আমি ছোট মানুষ তো, ছোট মানুষকে যে কোনো কিছু বলা যায়। খলিলুল্লাহ টুনটুনির কথার উত্তরে কিছুই বলল না, আগের মতোই পানির দিকে তাকিয়ে রইল। টুনটুনি বলল, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন, রিল্যাক্সড হয়ে বসুন। খলিলুল্লাহ বসল না। টুনটুনি বলল, আমারও কিন্তু ক্ষমতা আছে। আমি কি করতে পারি জানেন? আমি একটা পিংপং বলকে দুইটা বানাতে পারি, আবার একটা বল শূন্যে ভ্যানিশ করে দিতে পারি, দেখবেন। খলিলুল্লাহ হ্যাঁ না কিছুই বলল না। টুনটুনি ব্যাগে করে ম্যাজিক দেখানোর জিনিস নিয়ে এসেছিল। সে একটা পিংপং বল দুইটা করার ম্যাজিক খুব সহজ ম্যাজিক, তবে যারা ম্যাজিকের কৌশল জানে না তারা খুবই অবাক হয়। টুনটুনি আগ্রহ নিয়ে ম্যাজিকটা দেখালো। একটা পিংপং বল দুইটা হয়ে যাচ্ছে, আবার একটা বল শূন্যে মিলিয়ে যাচ্ছে। খলিলুল্লাহ অবাক হয়ে ম্যাজিকটা দেখলো। টুনটুনি বলল, আপনি এরকম পারেন? জানা। তাহলে কি পারেন? কলের জিনিস ফইর করতে পারি। আমি আপনার কথা বুঝতে পারছি না, কলের জিনিস কি আর ফইরই বা কি? একটা নষ্ট কলের জিনিস দেন, আমি ফইর করব। আমি তো আপনার কথাই বুঝতে পারছি না, কলের জিনিস ফইর করা ছাড়া আর কি পারেন? পানির খেলা পারি।
পানির খেলাটা কি? পানির মধ্যে থাকতে পারি। পানির মধ্যে তো সবাই থাকতে পারে। আমি একবার সন্ধ্যাবেলায় সুইমিং পুলে নেমেছিলাম, রাত 11টায় উঠেছি। তারপর অবশ্যই আমার জ্বর এসে গিয়েছিল। খলিলুল্লাহ নিচু গলায় বলল, পানির মধ্যে নাইম্মা আমার খেলাটা দেখাই। দেখাইলে বুঝবেন, না দেখাইলে তো কিছুই বুঝবেন না। সুইমিং পুলে নামতে চান? খলিলুল্লাহ হ্যাঁ সূচক মাথা নাড়ল। টুনটুনি বলল, আপনি সুইমিং পুলে নামলে বাবা খুব রাগ করবেন। তাইলে থাউক। টুনটুনি বলল, পানির খেলাটা কিরকম? অ্যাক্রোবেটিক কিছু? খলিলুল্লাহ বলল, না দেখলে বুঝবেন না, দেখলে মজা পাইবেন। সবাই মজা পায়। আপনার এই খেলা দেখলে সবাই মজা পায়? যে পায়। টুনটুনির খুবই ইচ্ছা করছে পানির খেলাটা দেখতে। খেলাটা সত্যি সত্যি যদি খুব মজার হয় তাহলে সেও শিখে নিতে পারবে। এই খেলা দেখিয়ে অন্যদের অবাক করে দিতে পারবে। লোকটা যদি সাবান দিয়ে গোসল করে তারপর পানিতে নামে, তাহলে কি বাবা খুব বেশি রাগ করবেন? এই খেলা দেখাতে আপনার কতক্ষণ লাগবে? আপনি যতক্ষণে বলবেন ততক্ষণে দেখাবো। আপনি আমার মতো করে কথা বলছেন কেন? এমনি। আচ্ছা বেশ, দেখান আপনার খেলা। বেশিক্ষণ দেখাতে হবে না, অল্প কিছুক্ষণ দেখালেই হবে। পানিতে নামার আগে আপনাকে একটা সহজ কাজ করতে হবে। গায়ে সাবান মেখে খুব ভালো করে গোসল করতে হবে। ডান দিকের হলুদ দরজাওয়ালা ঘরটায় শাওয়ার আছে, সাবান আছে। ভালো করে গোসল করে নিন। শাওয়ার কি করতে হয় জানেন? জানা। আসুন, আপনাকে দেখিয়ে দিচ্ছি। আরেকটা কথা, আপনি পানিতে নামার সময় যদি হঠাৎ বাবা ছাদে চলে এসে দেখে ফেলে, তাহলে তিনি খুবই রাগারাগি করবেন। কাজেই আপনি আপনার খেলাটা দ্রুত দেখিয়ে উঠে পড়বেন। ঠিক আছে? খলিলুল্লাহ ঘাড় কাত করে হাসলো। এই প্রথম মনে হলো বাচ্চা মেয়েটার কথাবার্তায় সে খুবই মজা পাচ্ছে। টুনটুনি ভেবেছিল পানির খেলাটা খুব জটিল কিছু হবে। বাস্তবে দেখা গেল ব্যাপারটা জটিল কিছু না। পানিতে হাত পা ছড়িয়ে ডুবে থাকা। টুনটুনিদের সুইমিং পুলে পানি বেশি নেই। সবচেয়ে গভীর জায়গাটা মাত্র 5 ফুট 7 ইঞ্চি। অগভীর জায়গাটা 3.5 ফুট। খলিলুল্লাহ নামের লোকটা অগভীর জায়গায় হাত পা ছড়িয়ে চিত হয়ে শুয়ে আছে। পরিষ্কার পানিতে তার চোখ মুখ দেখা যাচ্ছে। টুনটুনি প্রথমে ভাবলো যে সে পানির নিচে চোখ মেলে তাকিয়ে আছে, হাসছে। এটাই বোধহয় খেলা। খেলাটা যে এর চেয়ে অনেক বেশি জটিল, এটা বুঝতে তার কিছুক্ষণ সময় লাগলো। যখন সে বুঝতে পারলো তখন বুকে ধাক্কার মতো লাগলো। মানুষ 2-1 মিনিটের বেশি পানির নিচে থাকতে পারে না। খলিলুল্লাহ পানির নিচে অনেকক্ষণ হলো আছে। সে অনেকক্ষণ মানে কতক্ষণ? 5 মিনিট, 10 মিনিট, না তার চেয়েও বেশি সময়। এটা কি করে সম্ভব? এটা কি ম্যাজিকের কোনো কৌশল? সিঁড়িতে পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। সুইমিং কস্টিউম পরে মাহতাব সাহেব আসছেন। তিনি টুনটুনির দিকে তাকিয়ে বললেন, খলিলুল্লাহর সঙ্গে তোর ইন্টারভিউ কি শেষ হয়েছে? টুনটুনি হ্যাঁ সূচক মাথা নাড়ল। মাহতাব সাহেব বললেন, লোকটার ক্ষমতার কোনো নমুনা দেখেছিস? ফইর খেলা দেখিয়েছে? টুনটুনি কিছু বলল না। মাহতাব সাহেব বললেন, সে গেছে কোথায়? টুনটুনি আঙুল দিয়ে সুইমিং পুলের দিকে দেখিয়ে চাপা গলায় বলল, বাবা, লোকটা খুব কম করে হলেও 10 মিনিট হলো পানিতে ডুবে আছে। মাহতাব সাহেব ঘড়ি ধরে 45 মিনিট সুইমিং পুলের পাশে বসে রইলেন। এক পলকের জন্যেও খলিলুল্লাহর মুখের উপর থেকে দৃষ্টি সরালেন না। এই 45 মিনিটে তিনি 6টা সিগারেট খেয়ে ফেললেন। একসময় হাত ইশারা করে খলিলুল্লাহকে পানি থেকে উঠতে বললেন। সে খুব স্বাভাবিকভাবে উঠে এলো। মাহতাব সাহেব শীতল গলায় বললেন, তুমি নিচে যাও। আজ আর তোমার দেশের বাড়িতে যাওয়ার দরকার নেই। খলিলুল্লাহ বলল, যে আইসা। মাহতাবউদ্দিন টুনটুনির দিকে তাকিয়ে আছেন। কারো মুখে কোনো কথা নেই। টুনটুনি কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। সে বাবার কাছ থেকে শুনতে চায়। মাহতাব সাহেব 7ম সিগারেটটা ধরালেন। টুনটুনি বলল, তুমি অনেকগুলো সিগারেট খেয়ে ফেলেছ। মাহতাবউদ্দিন বললেন, টুনটুনি বলল, সুইমিং পুলে নামবে? মাহতাবউদ্দিন বললেন, না, আজ খুব গরম পড়েছে, তাই না বাবা? টুনটুনি বলল, সবচেয়ে গরম কোন মাসে পড়ে বাবা? চৈত্র মাসে না ভাদ্র মাসে? জানি না। পিতা কন্যা এমন ভাবে কথা বলছে যেন কিছুক্ষণ আগে সুইমিং পুলে কোনো ঘটনাই ঘটেনি, যেন দুজনই ব্যাপারটা ভুলে থাকতে চায়। টুনটুনি বলল, আবহাওয়াটা কেমন ভারী হয়েছে বাবা, একটা জোকস বলো। মাহতাবউদ্দিন বললেন, একটা অফিসে টেলিফোন এসেছে।
অফিসের বসকে টেলিফোনে চাইছে। বসের সেক্রেটারি বলল, আপনি কে বলছেন, পরিচয় দিন। স্যার, যার তার সঙ্গে কথা বলেন না। টেলিফোনের ওপাশ থেকে ভারী গলা শোনা গেল, আমি অনেক ওপরের লোক, তোমার বসকে দাও। আপনি কি কোনো মন্ত্রী? না, আমি তারও উপরে। আপনি কি প্রধানমন্ত্রী? আরে না, আমি তারও উপরে। বলেন কি, আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিনটন না তো? তারও উপরে। বলেন কি, আপনি কি আল্লাহ? আরে না, তারও উপরে। আল্লাহ তো সবার উপরে। তার উপর তো কেউ না। আমি সেই কেউ না। গল্প শুনে টুনটুনি খিলখিল করে হাসছে। মাহতাবুদ্দিন বললেন, তোর হাতে পিংপং বল না, দেখি পিংপং বলের খেলাটা আরেকবার দেখাতো। টুনটুনি দেখালো, একটা বল দুটা হয়ে যাচ্ছে, দুটা বল একটা হচ্ছে। তোর হাত তো খুব চালু হয়েছে, দেখে মনে হচ্ছে একেবারে প্রফেশনাল। নতুন কি জাদু শিখলি? টুনটুনি হঠাৎ গম্ভীর হয়ে গিয়ে বলল, বাবা, আমরা দুজনেই ভান করছি যেন এখানে কিছুই হয়নি, কোনো ঘটনা ঘটেনি, সব স্বাভাবিক। কিন্তু দুজনে খলিলুল্লাহর ঘটনা দেখে ধাক্কার মতো খেয়েছি। এই বিষয়ে কিছু বলো। চিন্তা করছি। চিন্তা করে কিছু পাচ্ছ না? একটা জিনিস পাচ্ছি, এরকম কিছু ঘটতে পারে। মানুষ স্থলচর প্রাণী, উভচর প্রাণী না। বেঁচে থাকার জন্য মানুষকে প্রচুর অক্সিজেন নিতে হয়। এই অক্সিজেন যে বাতাস থেকে নেয়। পানি যেসব প্রাণী বাস করে তাদেরও অক্সিজেন লাগে, তারা সেই অক্সিজেন পানি থেকে নেয়। মানুষের পক্ষে কোনোভাবেই 1 ঘন্টা পানিতে বসে থাকা সম্ভব না। খলিলুল্লাহ থাকলো কিভাবে? সে কোনো একটা কৌশল করেছে, যে কৌশল আমরা ধরতে পারছি না। ডুবুরিরা ঘন্টার পর ঘন্টা পানির নিচে থাকে, তারাও কৌশল ব্যবহার করে, অক্সিজেন মাস্ক পরে থাকে। খলিলুল্লাহ যে কৌশল ব্যবহার করেছে সেটা অপ্রকাশ্য কৌশল। আমরা তা বুঝতে না পেরে হকচকিয়ে গেছি। কোনো কিছু দেখে হকচকিয়ে গেলেই যে জিনিসটা সত্যি তা কিন্তু না। আমরা যখন স্টেজে ম্যাজিক শো দেখতে যাই তখন কি দেখি? তখন দেখি জাদুকর জুয়েল আইচ ইলেকট্রনিক করাত দিয়ে একটা মেয়েকে কেটে 2 ভাগ করেছেন। ঘটনাটা সবার চোখের উপর ঘটলেও ঘটনা কিন্তু সত্যি না। তোমার ধারণা খলিলুল্লাহ যা দেখিয়েছে তা সত্যি না? না। তাহলে সেটা কিভাবে করেছে? জানি না কিভাবে করেছে। আমি চিন্তা করছি। ওনাকে সরাসরি জিজ্ঞেস করলে কেমন হয়? জুয়েল আইচকে যদি জিজ্ঞেস করি, আপনি কিভাবে করাত দিয়ে কেটে একটা মেয়েকে 2 ভাগ করেন, তিনি কি উত্তর দেবেন? উত্তর দেবেন না। খলিলুল্লাহ উত্তর দেবেন না। আমি অবশ্যই খলিলুল্লাহকে প্রশ্ন করব, তবে আধঘাট বেঁধে প্রশ্ন করব, যখন উত্তর দেয়া ছাড়া তার অন্য কোনো উপায় থাকবে না। আধঘাট কিভাবে বাঁধবে? জানি না কিভাবে বাঁধবো, চিন্তা করছি। টুনটুনি হঠাৎ হেসে ফেলল। মাহতাব সাহেব ভুরু কুঁচকে বললেন, হাসছিস কেন? তুমি ঘাবড়ে গেছো বাবা, তোমার চোখ মুখ শুকিয়ে ছোট হয়ে গেছে। তোমাকে ঘাবড়ে যেতে দেখে আমার হাসি পাচ্ছে। মাহতাবুদ্দিন 8ম সিগারেটটা ধরিয়ে চিন্তিত মুখে টানতে লাগলেন। সেদিন বিকেলেই তিনি নীলগঞ্জ হাই স্কুলে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমান সাহেবের কাছে চিঠি দিয়ে লোক পাঠালেন। তিনি লিখলেন, জনাব হাবিবুর রহমান, শ্রদ্ধাভাজন ইস্যু, আপনার চিঠি পেয়েছি। যার মারফত চিঠি পাঠিয়েছেন সে আমার বাড়িতেই আছে। তার কিছু ক্ষমতার কথা আপনি বলেছেন। কি ধরনের ক্ষমতা তা ব্যাখ্যা করেননি। দয়া করে বিশেষ ক্ষমতা সম্পর্কে লিখে জানাবেন, তাহলে আমার অনুসন্ধান করতে সুবিধা হবে। লোকটির পূর্ণ ইতিহাসও জানতে চেষ্টা করবেন। ইতিহাস বলতে আমি তার দৈনন্দিন জীবনযাত্রা, আচার ব্যবহারের কথা বলছি। আমি তাকে তার বিশেষ ক্ষমতা সম্পর্কে জিজ্ঞেস করেছি। সে বলেছে সে কলের জিনিস ফৈর করতে পারে। ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়নি। আপনি এ বিষয়ে যা জানেন তা আমাকে জানাবেন। খলিলুল্লাহর দেশের বাড়ি কোথায়, তার আত্মীয়স্বজন কে আছে তাও জানাবেন। আপনার সঙ্গে ব্যক্তিগতভাবে আমার সাক্ষাৎ করার ইচ্ছা আছে। সময় সুযোগ মতো ইনশাআল্লাহ সাক্ষাৎ হবে। আপনি ভালো থাকবেন। বিনীত, মাহতাবুদ্দিন চৌধুরী। মাহতাবুদ্দিন চিঠি লিখেছেন। টুনটুনি লিখল ডায়েরি। তার একটা ডায়েরি আছে, নীল মলাটের। ডায়েরিটার নাম দুঃখ ডায়েরি। তার জীবনের দুঃখ কষ্টের কিছু ঘটলে
সে এই ডায়েরিতে তা লিখে রাখে। লাল মলাটের ডায়েরির নাম আনন্দ ডায়েরি। আনন্দময় ঘটনাগুলো এই ডায়েরিতে লিখে। 3 নম্বর ডায়েরিতে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো থাকে। এই ডায়েরিতে সে লিখল, আলেকজান্ডার বেলায়েভের একটা উপন্যাসের নাম উভচর মানুষ। আমি যে কয়েকটি ভালো উপন্যাস পড়েছি তার একটা হলো এটা। বইটা কিছুদিন আগেও আমার কাছে ছিল, এখন হারিয়ে গেছে। বইটার নায়ক উভচর মানুষ। সে স্থলে থাকতে পারে, আবার পানিতেও থাকতে পারে। প্রথমবার বইটি পড়ে বইয়ের নায়কের দুঃখে খুব কেঁদেছিলাম। আল্লাহর কাছে দোয়া করেছিলাম যেন আল্লাহ আমাকে উভচর মানুষ বানিয়ে দেন। খুব মজার ব্যাপার, আমাদের বাড়িতে এখন একজন উভচর মানুষ বাস করে। এই মানুষটার নাম খলিলুল্লাহ। সে ঘন্টার পর ঘন্টা পানিতে থাকতে পারে। মানুষটা সম্পর্কে আমরা কেউ কিছু জানি না। আমি খুব শিগগিরই জেনে ফেলব। আমি 20টি প্রশ্ন তৈরি করেছি তার জন্য। প্রশ্নগুলি তৈরি হয়ে গেলেই আমি তাকে প্রশ্ন করব এবং উত্তরগুলিও লিখে ফেলব। লোকটি যদি সত্যি উভচর হয় তাহলে সমস্ত পৃথিবী জুড়ে হইচই পড়ে যাবে। তবে আমার বাবার ধারণা লোকটা কোনো একটা কৌশল করে পানির নিচে থাকে, জাদুর কৌশলের মতো কোনো কৌশল। বাবার ধারণা ঠিকও হতে পারে। বাবা খুবই বুদ্ধিমান একজন মানুষ। হাবিবুর রহমান সাহেব চিঠির জবাব পাঠিয়েছেন। তিনি লিখেছেন, জনাব মাহতাবউদ্দিন চৌধুরী, আসসালামু আলাইকুম। লোক মারফত আপনার পত্র পাইয়াছি। আপনার কুশল জানিয়া অত্যন্ত আনন্দ হইয়াছি। আমার নিজের শরীর স্বাস্থ্য ভালো যাইতেছে না। বৃদ্ধ বয়সে নানান আধি ব্যাধিতে আক্রান্ত আমি। কিছুদিন যাবৎ প্রস্রাবের সমস্যা হইতেছে। প্রসবের সময় খুব জ্বালা পোড়া করে। স্থানীয় ডাক্তার চিকিৎসা করিতেছেন, তেমন ভালো ফল পাইতেছি না। তিনি ঢাকায় বড় ডাক্তার দেখাইবার জন্য পরামর্শ দিতেছেন। ঢাকায় আমার চেনা জানা কম। এখন আপনি একমাত্র ভরসা। আপনার মতো মানুষের সহায়তা পাইলে আমার মতো নাদানের জন্য অত্যন্ত উপকার হয়। হোটেলে থাকিয়া চিকিৎসার ব্যয় সংকুলান আমার জন্যে অসম্ভব ব্যাপার। বিষয়টি আপনার গোচরে আনিলাম, এখন আপনার মর্জি। খলিলুল্লাহর বিষয়ে আসি। আপনি লিখিয়াছেন, নষ্টকল ফৈর করিতে পারি। এই বাক্যটির অর্থ আপনি উদ্ধার করিতে পারিতেছেন না। ফৈর নেত্রকোনা অঞ্চলের আঞ্চলিক শব্দ। এর অর্থ ঠিক করা। খলিলুল্লাহ যন্ত্রপাতি ঠিক করতে পারে, যদিও কলকব্জার বিষয়ে সে কিছুই জানে না। ট্রানজিস্টার রেডিওর সমস্যা সে ধরিতে পারে এবং সঙ্গে সঙ্গে ঠিক করতে পারে। আমার বাসায় একটি 14 ইঞ্চি টিভি দীর্ঘদিন অকেজো হইয়া পড়িয়াছিল। নেত্রকোনা শহরে রেডিও টিভি সারাইয়ের দোকান পাঠাইও ফয়দা হয় নাই। সেই টিভিও খলিলুল্লাহ ঠিক করিয়া দিয়াছে। এই কাজটি সে কিভাবে করে তা এক বিরাট রহস্য। আল্লাহ পাকের জগৎ রহস্যময়। তিনি এক একজন মানুষকে এক এক ক্ষমতা দিয়া পাঠাইয়াছেন। খলিলুল্লাহ যন্ত্রপাতি ঠিক করিবার এই আশ্চর্য ক্ষমতা বিষয়ে আপনি নিজে পরীক্ষা করিলে খুবই মজা পাইবেন। খলিলুল্লাহ বিষয়ে এর চেয়ে বেশি কিছু আমি জানি না। অবশ্য সেভাবে খোঁজ খবরও নেই নাই। যদি বলেন অনুসন্ধান করিব। অনুসন্ধানে ফল হইবে কিনা জানি না। বলিতে ভুলিয়া গিয়েছি, স্কুলের পুকুরে দীর্ঘ সময় পানিতে ডুবিয়া থাকিবার খেলাও দেখাইয়া সে অনেক প্রশংসা করাইয়াছিল। পত্র এখানেই শেষ করিতেছি। আপনি আমার জন্য দোয়া করবেন। দয়াময়ের নিকট আপনার সর্বাঙ্গীন কুশল কামনা করি। আর্টসগুজার হাবিবুর রহমান, BA, BT, অবসরপ্রাপ্ত হেডমাস্টার, নীলগঞ্জ হাই স্কুল। পুনশ্চ আমার বড় বৌমা মুসাম্মাদ দিলশাদ খানম খলিলুল্লাহ সম্পর্কে কিছু তথ্য জানেন। সে তার শাশুড়ি আম্মাকে বলিয়াছেন যে খলিলুল্লাহ সম্পর্কে সে খুব আশ্চর্যজনক কিছু কথা জানে। সেসব কথা প্রকাশ করা সমীচীন নহে। বড় বৌমা সন্তান সম্ভবা, এখন বাপের বাড়িতে আছে। আপনি আগ্রহী থাকলে বড় বৌমার নিকট তথ্য সংগ্রহ করিয়া আপনাকে পাঠাইতে পারি। টুনটুনি 10টি প্রশ্ন এবং তার উত্তর জোগাড় করেছে। কিছু কিছু উত্তরের সঙ্গে তার মন্তব্যও আছে। টুনটুনির প্রশ্নোত্তর পর্বটা এরকম। প্রথম প্রশ্ন, আপনার নাম কি? উত্তর, আমার নাম খলিলুল্লাহ। লোকে আমারে ডাকে খলিল, কেউ কেউ ডাকে খৈল্লা। মন্তব্য,
এই প্রশ্নটি করা ঠিক হয়নি, কারণ এই প্রশ্নের উত্তর আমি জানি। শুধু জানি না যে তাকে কেউ কেউ খৈল্লা বইলা ডাকে। খৈল্লা নিশ্চয়ই অপমানসূচক ডাক। দ্বিতীয় প্রশ্ন, আপনার দেশের বাড়ি অর্থাৎ গ্রামের বাড়ি কোথায়? উত্তর, জানি না তো মা, আমি ছোট থেকে বাইশা বেড়াইন্না দলের লোক। মন্তব্য, লোকটার কথা থেকে মনে হচ্ছে কিছু লোকজন আছে যারা ভেসে বেড়ায়, যাযাবরেরা ভেসে বেড়ায়। তারা কোথাও বেশি দিন এক জায়গায় থাকতে পারে না। বেদেরাও ভেসে বেড়ায়। আমার নিজেরও মাঝে মাঝে যাযাবর হতে ইচ্ছে করে। তৃতীয় প্রশ্ন, আপনি কি লেখাপড়া জানেন? উত্তর, না। চতুর্থ প্রশ্ন, স্বরেয়, স্বরেয়া, ক, খ এগুলোও জানেন না? উত্তর, না। মন্তব্য, আমি ঠিক করেছি তাকে লেখাপড়া শেখাবো। আমার ধারণা তিনি খুব অল্প সময় লেখাপড়া শিখতে পারবেন। পঞ্চম প্রশ্ন, আপনি পানির নিচে কতক্ষণ থাকতে পারেন? আপনার সর্বোচ্চ রেকর্ড কি? উত্তর, পানির ভিতরে ঢুকলে সময়ের হিসাব থাকে না। যতক্ষণ থাকতে বলবেন ততক্ষণই থাকতে পারবো। মন্তব্য, লোকটা বলে কি? সে কি আসলেই উভচর মানব? আমার খুবই অবাক লাগছে। ষষ্ঠ প্রশ্ন, বেঁচে থাকার জন্য মানুষ নিঃশ্বাস প্রশ্বাস নিতে হয়। তার অক্সিজেন প্রয়োজন। আপনি অক্সিজেন কোথায় পান? উত্তর, অক্সিজেন জিনিসটা কি আমি তো জানি না আম্মা। সপ্তম প্রশ্ন, পানিতে আপনি নিঃশ্বাস নেন না? উত্তর, না। নিঃশ্বাস বাতাসে নিতে হয়, পানির মধ্যে নিতে হয় না। নাক দিয়ে ঢুকলে মাথার যন্ত্রণা হয়। অষ্টম প্রশ্ন, আপনি যে পানিতে থাকতে পারেন এটা কখন বুঝতে পারলেন? উত্তর, খুবই ছোট সময় আম্মা। পুষ্করণীতে হাত ধুইতে গিয়া পানিতে পইড়া গেলাম। তারপর দেখি খুবই মজা। সারা দিকে ঘুইরা বেড়াইতাছি, খুবই মজা খুবই মজা। এইদিকে সবাই ভাবছে আমার মৃত্যু হয়েছে, পানিতে জাল ফালাইছে। নবম প্রশ্ন, আপনি যে দীর্ঘ সময় পানিতে থাকতে পারেন এটা নিয়ে হইচই পড়ে যায়নি? পত্রিকায় লেখালেখি হয়নি? উত্তর, স্কুলের পিছনের পুষ্করণীতে 2 বার খেলা দেখাইছি। মেলা লোকজন হইছিল। চেয়ারম্যান সাহেব আমার খেলা দীক্ষা এত খুশি হইল, খুশি হইয়া আমার রূপার মেডেল দিছিল। মেডেল হারাইয়া ফেলাইছি। দশম প্রশ্ন, এটাকে খেলা বলছেন কেন? উত্তর, আম্মা গো, এইটা তো খেলাই। ডুব দিয়া কে কতক্ষণ পানির নিচে থাকতে পারে? এই খেলা সবসময় খেলাই হয়। অন্যরকম পারে, আমি বেশি পারি। টুনটুনি ঠিক করেছে খলিলুল্লাহকে নিয়ে সে স্ক্র্যাপ বুকের মতো বানাবে। খলিলুল্লাহর সংক্ষিপ্ত জীবনী থাকবে, তার ছবি থাকবে, প্রশ্নোত্তর থাকবে, তার ওজন, উচ্চতা, চোখের মনির রং সবই থাকবে। খলিলুল্লাহ সে কি ডাকবে তা নিয়ে সমস্যায় পড়ে গেছে। আগে সে ঠিক করেছিল সে খলিল ভাই ডাকবে, কিন্তু খলিলুল্লাহ তাকে আম্মাজি ডাকছে। মা নিশ্চয়ই ছেলেকে ভাই ডাকতে পারে না। মাহতাবউদ্দিন সাহেবের 2টা অফিস, একটা মতিঝিল বাণিজ্যিক এলাকায়, অন্যটা বাদামতলীতে। তিনি সম্প্রতি ইটের ভাটা বসিয়েছেন। ইট বানানোর এই ব্যবসা খুবই লাভজনক বলে কাছাকাছি নতুন অফিস নিয়েছেন। অফিস বুড়িগঙ্গার পাশে। অফিস ঘরটা 2 তলা, উঁচু দেয়াল দিয়ে ঘেরা, চারিদিকে প্রচুর লোকজন, ভিড়, হইচইয়ের মধ্যে মাহতাবউদ্দিনের অফিস ঘরটা নির্জন। মাহতাব সাহেব সময় পেলে এই অফিসে বিশ্রাম নিতে আসেন। তিনি যে ঘরে বসেন সেখান থেকে বুড়িগঙ্গা দেখা যায়। পুরনো দিনের ভারী একটা ইজি চেয়ার জানালার কাছাকাছি রাখা আছে। তিনি ইজি চেয়ারে শুয়ে বুড়িগঙ্গা নৌকা চলাচল দেখেন। আজও তিনি ইজি চেয়ারে আধশোয়া হয়ে আছেন। তার দৃষ্টি অবশ্যই বুড়িগঙ্গার দিকে না, খলিলুল্লাহর দিকে। খলিলুল্লাহকে একটা কাজ দেয়া হয়েছে, নষ্ট টিভি ঠিক করতে দেয়া হয়েছে। মাহতাবউদ্দিন তাকিয়ে আছেন তীক্ষ্ণ চোখে। খলিলুল্লাহর হাতে যন্ত্রপাতি বলতে একটা বড় স্ক্রুড্রাইভার। টিভিটা রাখা হয়েছে টেবিলে। সে কাজ করছে দাঁড়িয়ে। অতি দ্রুত সে টিভির যন্ত্রপাতি খুলে ফেলছে। টেবিল ভর্তি হয়ে গেছে নানান ধরনের স্ক্রুতে। এক এক ধরনের স্ক্রু এক এক জায়গায় রাখা উচিত তা সে করছে না, সব এক জায়গাতেই রাখছে। কোন স্ক্রু কোথায় বসবে সেটা মনে রাখবে কি করে কে জানে। এটা নিয়ে মাথা ঘামাবার কিছু নেই, এটা তার ব্যাপার। মাহতাব সাহেব বললেন, খলিলুল্লাহ, কিভাবে টিভি কাজ করে তুমি জানো?
খলিলুল্লাহ বলল, জানা, একটা যন্ত্র সম্পর্কে তুমি কিছু জানো না, যন্ত্রটা ঠিক করবে কিভাবে? খলিলুল্লাহ জবাব দিলেন না। টিভিটা ঠিক করতে কতক্ষণ লাগবে? খলিলুল্লাহ বলল, ঠিক হয়ে গেছে। মাহতাব সাহেব বললেন, ঠিক হয়ে গেছে? খলিলুল্লাহ বলল, জ্যা, হয়েছে। এখন কানেকশন দিলে টিভি চলবে? যা, চলবে। মাহতাব সাহেব সিগারেট ধরাতে ধরাতে বললেন, যদি না চলে আমি কানে ধরে তোমাকে 100 বার উঠবোস করাবো। খলিলুল্লাহ অবাক হয়ে বলল, আমারে কানে ধরে উঠবোস করাইবেন? কেন করাইবেন? আমার সময় নষ্ট করেছো এই জন্য? আমার সময়ের দাম আছে। যাই হোক, টিভির স্ক্রুগুলো লাগাও, এখানে ডিশ লাইন আছে, কানেকশন দাও, তারপর কানে ধরে উঠবোস করবার জন্য তৈরি হয়ে যাও। যে আইসা, আমি পুরস্কার যেমন দিতে পারি, শাস্তিও দিতে পারি। যদি দেখি সত্যি সত্যি টিপটি ঠিক হয়ে গেছে, তাহলে তোমার জন্য পুরস্কার আছে। স্যার, আমার পুরস্কার লাগবো না। না চাইলেও পুরস্কার দেয়া হবে। শাস্তির ক্ষেত্রেও এটা প্রযোজ্য। শাস্তি না চাইলেও পাবে। টিভির স্ক্রু লাগানো হয়েছে। খলিলুল্লাহ বলল, কাউরে যন্ত্রটা চালু করতে বলেন। মাহতাবুদ্দিন বললেন, কাউকে চালু করতে বলতে হবে কেন? তুমি চালু করো। ইট ইজ ইয়োর ডিউটি। খলিলুল্লাহ বলল, আমি যন্ত্র চালাইতে পারি না, ফইর করতে পারি। মাহতাবুদ্দিন কফির মগ এনে দেওয়া হয়েছে। কফির মগে চুমুক দিতে দিতে তিনি টিভির স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন। তার বাড়ির কেয়ারটেকার বারের কানেকশন দিচ্ছে। একটু দূরে মেঝেতে গম্ভীর মুখে বসে আছেন খলিলুল্লাহ। তার দৃষ্টি টিভির স্ক্রিনের দিকে না, তার দৃষ্টি নিজের পায়ের বুড়ো আঙুলের দিকে। সে এখনো তার আঙুল নাচাচ্ছে। টিভি পর্দায় সুন্দর ছবি আসছে, শব্দ আসছে। বারে কৌতূহলী হয়ে টিভির পর্দার দিকে তাকিয়ে আছে। মাহতাবুদ্দিন তাকিয়ে আছেন খলিলুল্লাহর দিকে। যে নষ্ট টিভি ঠিক করেছে তার তো অন্তত একবার হলেও টিভির দিকে তাকানো উচিত। সে তাকাচ্ছে না। সে মুগ্ধ হয়ে নিজের বুড়ো আঙুলের দিকেই তাকিয়ে আছে। মাহতাবুদ্দিন বারেকের দিকে তাকিয়ে নিচু গলায় বললেন, বারেক, তুমি খলিলুল্লাহকে বাসায় নিয়ে যাও। দারোয়ানকে বলে দাও সে যেন বাসা থেকে বের হতে না পারে। তাকে ঘরে আটকে রাখো। বারেক হ্যাঁ সূচক মাথা নাড়ল। মাহতাব সাহেব আরেকটা সিগারেট ধরাতে ধরাতে বললেন, এই টিভি সেটটা কোনো এক মেকানিকের কাছে নিয়ে যাও। তাকে বলো এখান থেকে কোন আইসি খুলে রাখতে যেন টিভি সেটটা অচল হয়ে যায়। আইসি খুলে রাখার পর সেটা নিয়ে বাসায় যাবে। ঠিক আছে স্যার। কি বলেছি বুঝতে পারছো? পারছি। কি বললাম রিপিট করো। বারেক বলল, খলিলুল্লাহকে নিয়ে বাসায় যাব। দারোয়ানকে বলবো সে যেন বাসা থেকে বের হতে না পারে। টিভি সেটটা মেকানিকের কাছে নিয়ে যাব। মেকানিককে বলবো একটা আইসি খুলে রাখতে। নষ্ট টিভিটা নিয়ে বাসায় যাব। ঠিক আছে, খলিলুল্লাহকে আমার কাছে পাঠাও। খলিলুল্লাহ সামনে এসে দাঁড়ালো। মাহতাব হাসলেন। তোমাকে পুরস্কার দেব বলেছিলাম, পুরস্কার দিচ্ছি। বারেক তোমাকে দোকানে নিয়ে যাবে, শার্ট প্যান্ট স্যান্ডেল কিনে দেবে। নাপিতের দোকানে গিয়ে ভালো মতো চুল দাড়ি কাটবে। এই হলো পুরস্কার। বিড়ি সিগারেট খাও? জানা। মাহতাব সাহেব মানিব্যাগ খুলে 500 টাকার একটা নোট বের করতে করতে বললেন, টাকাটা রাখো, তোমার হাত খরচ। যে কদিন তুমি আমার এখানে থাকবে 500 টাকা করে প্রতিদিন পাবে। মাটি কেটে দিনে কত পেতে? 80 টাকা রোজ। 80 টাকা রোজের জায়গায় তুমি পাচ্ছ 500 টাকা। এটা ভালো না? জ্যা। সাভারে আমার একটা বাগান বাড়ি আছে, সেখানে বড় পুকুর আছে। তোমাকে পুকুরে নামাবো। দেখতে চাই তুমি কতক্ষণ পুকুরে ডুবে থাকতে পারো। যে আইসা। চা বিস্কিট কিছু খাবে? যে না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। খলিলুল্লাহ চলে গিয়েছে। মাহতাব সাহেব একটা ইজি চেয়ারে শুয়ে আছেন। অফিসের প্রচুর কাজ জমে আছে, কাজ করতে ইচ্ছা করছে না। মাথার ভেতর খলিলুল্লাহর ব্যাপারটা ঘুরপাক খাচ্ছে। ইলেকট্রনিক্সের কিছুই জানে না এমন লোক ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি ঠিক করে ফেলবে, এটা হতে পারে না। অক্সিজেন মাস্ক ছাড়া একটা মানুষ পানির নিচে শুয়ে থাকবে, এটা হতে পারে না। প্রকৃতি মানুষকে সেভাবে বানায়নি। খলিলুল্লাহ মানুষ না, অন্য কিছু। সে অন্য কিছুটা কি? মানুষ তার সমাজে মানুষ রূপে অন্য কিছু পছন্দ করে না। এমনকি পাগলদেরও তারা চিকিৎসার নামে আলাদা করে সরিয়ে রাখে।
খলিলুল্লাহ যদি সেরকম অন্য কিছু হয়, তাকেও আলাদা করে সরিয়ে রাখতে হবে। মানুষের সমাজে তাকে থাকতে দেওয়াটা বিরাট বোকামি হবে। এত বড় বোকামি আর যে করুক, তিনি করতে পারেন না। খলিলুল্লাহর ব্যাপারটা কারোর সঙ্গে আলাপ করতে পারলে ভালো হতো। এমন কেউ যে সমস্যার গুরুত্ব বুঝতে পারবে। বেশিরভাগ মানুষ শুরুতেই সমস্যার গুরুত্ব বুঝতে পারে না। যখন বুঝতে পারে, তখন আর সমস্যা হাতের মুঠোয় থাকে না, হাতের মুঠো থেকে বের হয়ে যায়। মাহতাব সাহেব মোবাইল টেলিফোন হাতে নিলেন। জালালের সঙ্গে কথা বলবেন। তার টেলিফোন নাম্বার মনে নেই, তবে জোগাড় করতে সমস্যা হবে না। জালাল খাঁ তার কলেজ জীবনের বন্ধু। বই পড়া তার জীবনের একমাত্র ব্রত। তার সকাল শুরু হয় হাতে একটা বই নিয়ে। রাতে যখন ঘুমোতে যায়, তখনও হাতে বই থাকে। চাকরি বাকরি নিলে পড়াশোনার সময় কমে যাবে, এই যুক্তিতে সে চাকরি নিল না। অবশ্য যে পরিমাণ টাকা পয়সা তার বাবা মা তার জন্য রেখে গিয়েছেন, তাতে জালাল খাঁর পরের 3 পুরুষেও কিছুই করতে হবে না। এখানেও শুভঙ্করের ফাঁকি। জালাল বিয়েই করেনি। তার টেলিফোনের নাম্বার পাওয়া গেল না। বেশ কয়েকবার চেষ্টার পর তাকে ধরা গেল। মাহতাব সাহেব বললেন, জালাল, কেমন আছিস? জালাল শুকনো গলায় বলল, ভালো। মাহতাব সাহেব বললেন, কি করছিস? পড়ছি। আপনাকে চিনতে পারছি না। আপনি কে? আগে বল কি পড়ছিস, তারপর বলবো আমি কে। ফাইবার অপটিক্সের উপর একটা পপুলার বই। বইটা কেমন লিখেছে? মোটামুটি। তথ্য কম, বর্ণনা বেশি। লেখক খুব সহজ ভাষায় জটিল জিনিস বলতে গিয়ে লেজে গোবরে করে ফেলেছেন। বেশি সহজ হয়ে গেছে। নিউজ পেপারের সায়েন্স আর্টিকেল হয়ে গেছে। খটামটো কিছু না হলে কি তোর ভালো লাগে না? তা না, আমি আপনাকে এখনো চিনতে পারছি না। দয়া করে নামটা বলুন। মাহতাব। জালাল খাঁ স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, ও আচ্ছা তুই। টুনটুনি কেমন আছে? ও আমাকে একটা জটিল প্রশ্ন করেছিল। আমি তাকে বলেছিলাম বই দেখে প্রশ্নের উত্তর দেব। বাসায় এসে প্রশ্নটাই ভুলে গেছি। টুনটুনিকে জিজ্ঞেস করতে প্রশ্নটা কি? তাকে জিজ্ঞেস করতে পারবো না, সে আশেপাশে নেই। আমি অফিস থেকে টেলিফোন করেছি। তুই কি আজ সন্ধ্যায় আবার বাসায় আসতে পারবি? কেন? অদ্ভুত এক হিউম্যান স্পেসিমেন দেখবি। সব হিউম্যান স্পেসিমেনই তো অদ্ভুত। এ একটু বেশি অদ্ভুত। সে নষ্ট কলকবজা ফইর করতে পারে। মানে কি? সে যে কোনো ইলেকট্রনিক্সের জিনিস ঠিক করতে পারে। সে তাহলে ভালো একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। এতে অদ্ভুতের কি আছে? তার কোনো ডিগ্রি নেই। এটাও কোনো ব্যাপার না। নিজে নিজে পড়াশোনা করে মানুষ অনেক দূর উঠতে পারে। সে পড়াশোনাও জানে না। অনেক ভালো মিস্ত্রি আছে যারা পড়াশোনা জানেন না। জালাল শোন, আমি যার কথা বলছি সে মাটি কাটা শ্রমিক। তার হাতে যে কোনো ধরনের জটিল যন্ত্র দিলে সে কিভাবে সেটা ঠিক করে ফেলে। শোনা কথা না, আমার নিজের দেখা। তার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। সে কোনো ওস্তাদের সঙ্গে কখনো অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেনি। তার কোনো অ্যামিটার ভোল্টমিটার নেই। সে কাজ করে তার 2 হাত দিয়ে। তা কি করে হবে? আমিও তাই বলছি, তা কি করে হবে? কিন্তু হচ্ছে। সমস্যাটা এখানেই। তোর সামনে আমি পরীক্ষাটা করতে চাই। তোর সামনে আমি একটা নষ্ট টিভি সারাতে দেব। টিভি সারানোর কি দরকার? আমি এক কাজ করি, বেশ কিছু আইসি নিয়ে আসি। তার মধ্যে একটা আইসির লজিক গেট নষ্ট থাকবে। সেই আইসিগুলো হাতে নিয়ে বলুক কোনটা নষ্ট। তুই যেটা ভালো বুঝিস। আমি ঠিক সন্ধ্যাবেলা তোকে নিতে গাড়ি পাঠাবো। গাড়ি পাঠাতে হবে না। অবশ্যই পাঠাতে হবে। গাড়ি না পাঠালে তুই ভুলে যাবি। মাহতাব সাহেব ইজি চেয়ার ছেড়ে টেবিলের কাছে চলে এলেন। হাবিবুর রহমানকে আরেকটা চিঠি পাঠাতে হবে। আজ দিনে দিনে লোক মারফত চিঠি পাঠিয়ে দিতে হবে। যে চিঠি নিয়ে যাবে সেই চিঠির উত্তর নিয়ে ফেরত আসবে। দেরি করা যাবে না। মাহতাব সাহেব নিজের ভেতর চাপা অস্থিরতা অনুভব করছেন। মনে হচ্ছে প্রেশার বেড়েছে। ডাক্তার ডেকে প্রেশার মাপানো দরকার। তিনি বেল টিপে ডাক্তার খবর দিতে বললেন। ডাক্তার আস্তে আস্তে দ্রুত চিঠি লিখে ফেললেন। জনাব হাবিবুর রহমান সাহেব,
আপনি লিখেছেন আপনার বড় বৌমা খলিলুল্লাহ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানে। আমি নিজে আপনার বড় বৌমার সঙ্গে কথা বলতে চাই। আপনি ব্যবস্থা করে দিন। আপনার চিকিৎসার জন্য যে কোনো সময় আপনি ঢাকা আসতে পারেন। বাকি ব্যবস্থা আমি করে দেব। বিনীত মাহতাবউদ্দিন চৌধুরী। যা ভেবেছিলেন তাই। প্রেশার বেড়েছে 130/100। ডাক্তার সাহেব বললেন, আপনি কি কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করছেন? মাহতাব সাহেব বললেন, না। রিল্যাক্সেন্ট ট্যাবলেট খেয়ে রেস্ট নিন। মাহতাব সাহেব বিরক্ত গলায় বললেন, আমি রেস্টেই আছি। টুনটুনি মুগ্ধ গলায় বলল, খলিল ভাই, আপনাকে তো আমি চিনতেই পারছি না। খলিলুল্লাহ টুনটুনিকে আম্মাজি ডাকলেও টুনটুনি ঠিক করেছে সে খলিল ভাইই ডাকবে। খলিলুল্লাহ লজ্জিত গলায় বলল, নাপিতের কাছে গেছিলাম, চুল কাটছি, শেভ হইছি। যে সবুজ শার্টটা পরেছেন সেই শার্টেও আপনাকে দারুণ মানিয়েছে। দেখে মনে হচ্ছে আপনার বয়সও অনেক কমে গেছে। এখন আপনাকে দেখে কেউ বলবে না যে আপনি একজন মাটি কাটক। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ইউনিভার্সিটিতে পড়েন। খলিলুল্লাহ মাথা নিচু করে হাসল। টুনটুনি বলল, আপনাকে এখন আর খলিলুল্লাহ নামে মানাচ্ছে না। আপনার জন্য একটা নতুন নাম বের করতে হবে। কি নাম? চিন্তা করছি। সুন্দর কোনো নাম মাথায় আসলেই সেই নাম আপনাকে দিয়ে দেব। ঠিক আছে? ঠিক আছে আম্মাজি। দুইটা নাম এই মুহূর্তে আমার মাথায় আসছে। দুটা নামের শুরুই অ, স্বরে অ দিয়ে। একটা হলো অরণ্য, আরেকটা হলো অমিয়। এর মধ্যে আপনার কোনটা পছন্দ? আম্মাজি, আপনার যেটা পছন্দ আমারও সেটাই পছন্দ। আমার পছন্দ অরণ্য। এখন থেকে আপনার নাম খলিলুল্লাহ না, এখন থেকে আপনার নাম হচ্ছে অরণ্য। জি আইসা। অরণ্য নামের মানে জানেন? জানা। অরণ্য নামের অর্থ হলো বন, জঙ্গল, ফরেস্ট। আর অমিয় নামের অর্থ হলো সুধা। বরিশে অমিয় ধারা, সুধা বর্ষণ হচ্ছে। কি বলছি কিছু বুঝতে পারছেন? জানা। অরণ্য ভাই শুনুন, নাম বদলের সঙ্গে সঙ্গে কথাবার্তা বলার ভঙ্গিও বদলাতে হবে। যার নাম অরণ্য সে নিশ্চয়ই গ্রাম্য ভাষায় কথা বলবে না। এখন থেকে শুদ্ধ শহুরে ভাষায় কথা বলবেন। জি আইসা। জি আইসা না, বলুন জি আচ্ছা। আইসা থেকে ই বাদ দিন। খলিলুল্লাহ বলল, জি আচ্ছা। টুনটুনি বলল, ছাদে চলুন, আমি স্ক্র্যাপ বুক বানাচ্ছি। সেখানে ছবি থাকবে, আপনার বায়োডাটা থাকবে। আপনার ছবি তুলতে হবে। জি আচ্ছা। টুনটুনি গম্ভীর গলায় বলল, আপনার নাম কি? খলিলুল্লাহ শুদ্ধ বাংলায় বলল, আমার নাম অরণ্য। ছবি তোলার পর কি হবে জানেন? না। লেখাপড়া সেশন। আপনাকে অক্ষর শেখাবো। ঠিক আছে? দুটা বা তিনটা অক্ষর মিলে যখন পাশাপাশি বসে তখন তৈরি হয় শব্দ। তখন খুব মজা পাবেন। উদাহরণ দিয়ে বোঝাই। একটা অক্ষর হলো ক, একটা অক্ষর হলো ল। এই দুটো অক্ষর মিলে হয় কল। খলিলুল্লাহ বলল, কলা কিভাবে হয়? টুনটুনি একটু অবাক হলো। বলল, বাহ, আপনার বুদ্ধি তো ভালো। আকার বলে আমাদের বাংলা ভাষায় একটা জিনিস আছে। যে কোনো অক্ষরের সঙ্গে আকার যুক্ত হলে আ এসে লাগে। লয়ের সঙ্গে আকার যুক্ত হলে হয় লা। বলুন দেখি, ক এর সঙ্গে আকার যুক্ত হলে কি হবে? কা। এই তো পেরেছেন। এখন বলুন কলা কিভাবে হবে? ক, তার সঙ্গে ল, লয়ের সঙ্গে আকার। আপনি খুব দ্রুত লেখাপড়া শিখতে পারবেন। এখন চলুন ফটো সেশনে। ফটো সেশন কি? ফটো সেশন হলো ছবি তোলার কর্মকাণ্ড। আমার হাতে যে ক্যামেরাটা দেখছেন, এই ক্যামেরাটা সাধারণ ক্যামেরা না, এর নাম ডিজিটাল ক্যামেরা। আমার একটা ম্যাকিন্স কম্পিউটার আছে। ডিজিটাল ক্যামেরায় আপনার ছবি তুলে কম্পিউটারের মেমোরিতে দিয়ে দেব। দেখতে আপনার খুব মজা লাগবে। আপনি যে সবুজ শার্ট পরে আছেন, ইচ্ছে করলে আমি ছবিতে সবুজ শার্টের রং বদলে দিতে পারবো। আপনার চোখের মণি কালো থেকে নীল করে ফেলতে পারবো। চোখের মণি নীল করলে কি হয়? আমার কাছে খুব ভালো লাগে। মনে হয় খানিকটা সমুদ্র চোখে চলে এসেছে।
আমার মায়ের চোখের মনির রং নীল ছিল, হালকা নীল। খলিলুল্লাহ ছবি তোলার জন্য সুইমিং পুলের পাশে চেয়ারে বসেছে। টুনটুনির চোখের সামনে ক্যামেরা ধরেছে, অটোফোকাস ক্যামেরা। ক্যামেরা নিজেই ফোকাল লেন্থ ঠিক করে জানান দেবে, সব ঠিক আছে, শাটারে চাপ দাও। ক্যামেরায় সবুজ বাতি জ্বলছে। টুনটুনি শাটারে টিপ না দিয়ে বিস্মিত হয়ে বলল, আশ্চর্য তো, আপনার চোখের মনি হালকা নীল। আমি আগে কেন লক্ষ্য করিনি? আমার ধারণা ছিল আপনার চোখের মনি কালো, এখন দেখছি নীল। খলিলুল্লাহ হাসছে। টুনটুনি বিভিন্ন ভঙ্গিমায় খলিলুল্লাহর 10টা ছবি তুলল। জালাল খাঁকে আনতে গাড়ি গিয়েছিল সন্ধ্যায়, তিনি এসেছেন রাত 9টায়। পিটার নিকলসের একটা বই পড়ছিলেন। বই হাত থেকে নামাতে পারছিলেন না বলে এত দেরি হয়েছে। বইয়ের শেষ 2 পাতা গাড়িতে বসে পড়েছেন। জালাল খাঁর বয়স 50। এই বয়সে মানুষের মাথায় কাঁচা পাকা চুল থাকে। জালাল খাঁর মাথার সব চুলই পাকা। টকটকে গৌরবর্ণের একজন মানুষ, যার মাথা ভর্তি শরতের মেঘের মতো ধবধবে সাদা চুল। পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যক বই পড়েছেন, এই সূত্রে মানুষটার নাম গিনিস বুক অফ রেকর্ডসে যেতে পারত। কিন্তু গিনিস বুকওয়ালাদের এ ধরনের কোনো ক্যাটাগরি নেই। মাহতাব সাহেব বললেন, তুই কি আইসি এনেছিস? জালাল খাঁ বললেন, কিসের আইসি? মাহতাব সাহেব বিরক্ত হয়ে বললেন, কিসের আইসি মানে? তোকে না বললাম একজন মানুষকে টেস্ট করতে হবে? জালাল খাঁ বললেন, তোকে তো খুবই উত্তেজিত মনে হচ্ছে। এত উত্তেজিত কেন? এত উত্তেজিত হবার মতো কিছু পৃথিবীতে ঘটে না। অ্যাটম বোমা পড়ার ঘটনা এই পৃথিবীতে মাত্র 2বার ঘটেছে। তোকে আনাই হয়েছে লোকটাকে পরীক্ষা করবার জন্য। পরীক্ষা করা হবে, পরীক্ষার ব্যবস্থা করা আছে। আমার একটা ডিজিটাল ভয়েস রেকর্ডার আছে, নষ্ট হয়ে গেছে, ভয়েস রেকর্ড হয় না, সেটা এনেছি। তোর মিস্ত্রিকে ডাক, দেখ সেটা ঠিক করতে পারে কিনা। তুই শান্ত হ, ডাক তাকে। তার আগে ব্রিফিং দে, লোকটার ব্যাপারটা কি? সে কি ভিলেজ ইডিয়ট? ভিলেজ ইডিয়ট মানে? সব গ্রামে একজন থাকে মহানির্বোধ, তাকে নিয়ে সবাই হাসাহাসি করে। সে যখন হঠাৎ কিছু বুদ্ধির পরিচয় দেয় তখন হইচই পড়ে যায়। সেরকম না তো? না, সেরকম না। লোকটা নির্বোধ না, পড়াশোনা কিছুই জানে না, তার জীবিকা হলো মাটি কাটা। জালাল খাঁ বললেন, তোর কথা বুঝতে পারছি না। লোকটার যদি যন্ত্রপাতি ঠিক করার জাদুকরি ক্ষমতা থাকে তাহলে সে মাটি কাটবে কেন? সে একটা ওয়ার্কশপ দিয়ে 2 হাতের টাকা কামাবে, এটা সে কেন করছে না? মাহতাব সাহেব বিরক্ত গলায় বললেন, তুই ডেকে জিজ্ঞেস কর কেন করছে না। আমি রহস্যভেদ করতে পারছি না বলেই তোকে ডেকেছি। জালাল খাঁ হাসতে হাসতে বললেন, জানি না তোর কি হয়েছে, তুই খুবই উত্তেজিত। উত্তেজনায় তোর কথাবার্তা জড়িয়ে যাচ্ছে। ডাক্তার মিস্ত্রিকে, কথা বলি। মাহতাব সাহেব বন্ধুকে নিয়ে লাইব্রেরি ঘরে বসলেন। বারেককে ডেকে পাঠালেন খলিলুল্লাহকে আনতে। বিশেষ করে বলে দিলেন খলিলুল্লাহর সঙ্গে টুনটুনি যেন না আসে। টুনটুনি সারাক্ষণ খলিলুল্লাহর সঙ্গে লেগে আছে, এটা মাহতাব সাহেবের ভালো লাগছে না। লাইব্রেরি ঘরে খলিলুল্লাহর বসার জন্য একটা টুল রাখা হলো। টুলের সামনে 2টা সোফা, একটিতে মাহতাব সাহেব, অন্যটিতে জালাল খাঁ। রীতিমতো ভাইবা পরীক্ষা। খলিলুল্লাহকে দেখে মাহতাবউদ্দিন চমকে উঠলেন, এ কে? এ তো খলিলুল্লাহ না, এ অন্য কেউ। কি সুন্দর চেহারা, মুখের চামড়ায় রোদে পোড়া কোনো ভাব নেই, মেয়েদের চামড়ার মতো কোমলীয় হবে, প্রিন্টিং মিস্টেক, কোমলীয় চামড়া। চোখের মনির রং নীলাভ। এটা অবশ্যই সবুজ রঙের শার্ট পরার কারণে হতে পারে। শার্টের সবুজ রং পড়ছে চোখের মনিতে। আগে লোকটা কুঁজো হয়ে হাঁটতো, এখন সোজা হয়ে দাঁড়িয়েছে। নিজেকে পায়ের বুড়ো আঙুলের দিকে তাকাচ্ছে বলেও মনে হচ্ছে না, বরং কৌতূহলী চোখে জালাল খাঁকে দেখছে। জালাল খাঁ বিস্মিত হয়ে চাপা গলায় মাহতাব সাহেবকে বললেন, এই কি তোর সেই খলিলুল্লাহ? মাহতাব সাহেব বললেন, মাটি কাটা যার জীবিকা, দেখে তো সেরকম মনে হচ্ছে না। মাহতাব সাহেব কিছু না বলে সিগারেট ধরালেন। সিগারেট ধরাতে গিয়ে লক্ষ্য করলেন তার হাত কাঁপছে। টেনশনের লক্ষণ। তার ভেতর চাপা টেনশন কাজ করছে।
প্রেশার কি আবারও বেড়েছে? জালাল খাঁ খলিলুল্লাহর দিকে তাকিয়ে বললেন, তোমার নাম কি? আমার নাম অরণ্য। জালাল খাঁ তাকালেন মাহতাব সাহেবের দিকে। মাহতাব সাহেব নিজের মনে সিগারেট টানছেন। খলিলুল্লাহর কথায় তার কোনো ভাবান্তর হলো না। তোমার নাম অরণ্য? জি। তুমি কি লেখাপড়া জানো? জানতাম না, এখন শিখছি। কে শেখাচ্ছেন? আম্মাজি শেখাচ্ছেন। আম্মাজিটা কে? আম্মাজির নাম টুনটুনি। ও আচ্ছা, আমাদের টুনটুনি হলো শিক্ষিকা। খুব ভালো। কতদিনে লেখাপড়া শিখে ফেলতে পারবে বলে তোমার ধারণা? বেশি দিন লাগবে না। শুনেছি তুমি গ্রামে থাকতে, মাটি কাটার কাজ করতে। এটা কি সত্যি? জি সত্যি। গ্রামের একজন মাটি কাটা শ্রমিক গ্রাম্য ভাষায় কথা বলবে, এটাই স্বাভাবিক। কিন্তু তুমি শুদ্ধ ভাষায় কথা বলছো। আম্মাজি আমাকে শুদ্ধ ভাষায় কথা বলতে বলেছেন। তোমার আম্মাজি তোমাকে যা বলে তুমি তাই করো? খলিলুল্লাহ কিংবা অরণ্য এই প্রশ্নের জবাব দিলেন না। সে জালাল খাঁর দিকে তাকিয়ে হাসল। এই হাসিতে কোনো সংকোচ নেই, দ্বিধা নেই। জালাল খাঁ বললেন, শুনেছি তুমি ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি নষ্ট হলে সারাতে পারো। ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি কি আমি জানি না। রেডিও টিভি সারাতে পারি। আমার সঙ্গে একটা ডিভিআর আছে। ডিভিআর হলো ডিজিটাল ভয়েস রেকর্ডার। জিনিসটা দেখতে কলমের মতো। পকেটে রেখে দিলে আধ ঘন্টা পর্যন্ত মানুষের কথাবার্তা রেকর্ড হয়। যন্ত্রটা কাজ করছে না। তুমি কি এটা ঠিক করতে পারবে? খলিলুল্লাহ হাত বাড়িয়ে বলল, যন্ত্রটা দেন। জালাল খাঁ ডিজিটাল ভয়েস রেকর্ডারটা দিলেন। বারে কফি নিয়ে এসেছে। জালাল খাঁ কফির মগ হাতে তুলে নিয়ে খলিলুল্লাহর দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন। তার চোখে কৌতুক ঝিকমিক করছে। তিনি যে ডিজিটাল ভয়েস রেকর্ডার দিয়েছেন সেটা ঠিক আছে। 12 ভোল্টের নিকেল ক্যাডমিয়াম ব্যাটারিটা রেকর্ডারে ফিট করা নাই। তিনি পকেটে করে নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি এনেছেন, তবে সেই ব্যাটারি ক্যামেরার ব্যাটারি, 6 ভোল্টের ব্যাটারি। খলিলুল্লাহ কলমের মতো জিনিসটা একবার ডান হাতে নিল, আরেকবার বাম হাতে নিল। সে যন্ত্রটার দিকে তাকাচ্ছে না, তবে তার চোখ তীক্ষ্ণ হয়ে আছে, যেন সে হাত দিয়ে ছুঁয়ে জটিল কোনো জিনিস বোঝবার চেষ্টা করছে। জলিল খাঁ বললেন, তোমার কাছে ছোট স্ক্রুড্রাইভার আছে? স্ক্রুড্রাইভার থাকলে যন্ত্রটা খুলে দেখো। কোন জিনিস নষ্ট না খুলে বুঝবে কি করে? খলিলুল্লাহ ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, যন্ত্রটা ঠিক আছে। যন্ত্র ঠিক আছে, তাহলে চলে না কেন? খলিলুল্লাহ ব্যাটারি চেম্বার খুলে বলল, এই জায়গায় একটা জিনিস লাগবে। ব্যাটারির কথা বলছো? এটা হলো ব্যাটারি চেম্বার। আমার কাছে একটা ব্যাটারি আছে, দেখো তো এটা দিয়ে হবে কিনা। খলিলুল্লাহ ব্যাটারি হাতে নিয়ে বলল, এটা দিয়ে হবে না। আচ্ছা দেখি, যাতে হয় সেই ব্যবস্থা করি। কি ব্যবস্থা করবে? খলিলুল্লাহ হাসছে। ভালো কোনো ম্যাজিক দেখানোর আগে ম্যাজিশিয়ানরা যে ভঙ্গিতে হাসে, সেই ভঙ্গির হাসি। জালাল খাঁ লক্ষ্য করলেন খলিলুল্লাহ হাতের নখ দিয়ে ডিভিআর এর অতি ক্ষুদ্র স্ক্রু খুলে ফেলেছে। খোলা স্ক্রুগুলো কোথাও রাখছে না, হাতের তালুতেই ভাজেই আছে। কাজটা সে এত দ্রুততার সঙ্গে করছে যে মনে হচ্ছে হাতের নখ দিয়ে স্ক্রু খোলাটা এই লোকটার পেশা। গত 20-25 বছর ধরে সে এই কাজই করছে। কোন স্ক্রু কোথায় লাগাতে হবে সেটা কি তোমার মনে থাকবে? এক একটা তো এক এক রকম। মনে আছে। তোমার কতক্ষণ লাগবে? খলিলুল্লাহ জবাব দিল না। এখন সে কাজ করছে চোখ বন্ধ করে। জালাল খাঁ মাহতাব সাহেবের দিকে তাকিয়ে ইংরেজিতে বললেন, 6 ভোল্টের ব্যাটারি দিয়ে 12 ভোল্টের ভিডিআর চলে না। তোমার এই লোক কি করছে সেই জানে, তবে তার কর্মপদ্ধতি মজার। যন্ত্রপাতির সম্পর্কে এই লোক কিছু জানে না তাও ঠিক না, সে অবশ্যই জানে। ডিভিআর হাতে নিয়ে সে বলেছে এটা ঠিক আছে। ব্যাপারটা সত্যি হলে আমার ধারণা কাকতালীয় ভাবে মিলে গেছে। জালাল খাঁর কথার মাঝখানে খলিলুল্লাহ বলল, স্যার নেন, এখন ঠিক হয়েছে। ঠিক হয়েছে মানে? খলিলুল্লাহ ছোট্ট নিঃশ্বাস নিল। জালাল খাঁ ভয়েস রেকর্ডার হাতে নিলেন, বোতাম টিপে কয়েকবার হ্যালো 1 2 3 4 বললেন, রিপ্লে করলেন। ভয়েস রেকর্ডার থেকে কথা শোনা গেল, হ্যালো হ্যালো 1 2 3 4। জালাল বিস্মিত গলায় ইংরেজিতে বললেন, ব্যাপারটা অস্বাভাবিক। যন্ত্রের কোনো এক জায়গায় রেজিস্ট্যান্স বদলাতে হয়েছে। সেটা কি করে সম্ভব? আমি বুঝতে পারছি না।
আমি পুরোপুরি কনফিউজড। খলিলুল্লাহ বলল, স্যার আমি যাই? জালাল খাঁ বললেন, যাও, যন্ত্রটা হাতে করে নিয়ে যাও, এটা আমি তোমাকে উপহার দিলাম। আমার দরকার নাই। খলিলুল্লাহ চলে যাচ্ছে। জালাল খাঁ একবার তাকাচ্ছেন খলিলুল্লাহর দিকে, একবার তাকাচ্ছেন মাহতাব সাহেবের দিকে। দুজনের কেউই কোনো কথা বলছেন না। মাহতাব সাহেবের ঘাড়ে ব্যথা হচ্ছে, কপাল ঘামছে, অবশ্যই প্রেসার বাড়ার লক্ষণ। রাত 10টা বাজে। মাহতাব ঘুমোবার আয়োজন করেছে। তিনি কখনোই রাত 12টার আগে ঘুমোতে যান না। আজ তার শরীর খারাপ লাগছে। বিকাল থেকে প্রচন্ড মাথার যন্ত্রণা ছিল। কড়া পেন কিলার খেয়ে মাথার যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছেন। যন্ত্রণা চলে গেছে, কিন্তু সে তার পালক ফেলছে। সেই পালকের নাম ভোতা অবসাদ। তিনি রাতে খাবার খাননি। হঠাৎ করে আবার অ্যাসিডিটি দেখা দিয়েছে। এন্ডোস্কোপির মতো কষ্টকর প্রক্রিয়ার ভেতর দিয়ে আবার মনে হচ্ছে যেতেই হবে। দরজায় টোকা পড়ছে। মাহতাব সাহেব বললেন, কে? টুনটুনির গলা শোনা গেল। টুনটুনি বলল, বাবা আমি কি ভেতরে আসবো? মাহতাব সাহেব বললেন, দরজা খোলা আছে। মা, তোমাকে আমি অনেকবার বলেছি আমি তোমাদের স্কুলের হেড মিস্ট্রেস না। আমার ঘরে ঢোকার সময় অনুমতি নিতে হবে না। যখন ইচ্ছা ঘরে ঢুকবে, যখন ইচ্ছা বের হয়ে যাবে। টুনটুনি দরজা ঠেলে ভিতরে ঢুকে ঢুকলো। মাহতাব সাহেবের ঘরের খাটের পাশে কার্পেটের ওপর আখরোট কাঠের একটি রকিং চেয়ার আছে। টুনটুনি রকিং চেয়ারে বসে দোল খেতে লাগলো। তার মুখ বিষণ্ণ। মাহতাব সাহেব বললেন, মা, কোনো কারণে কি তোমার মন খারাপ? টুনটুনি জবাব দিল না। মাহতাব সাহেব বললেন, মা শোনো, তোমার সঙ্গে আমার একটা অলিখিত চুক্তি আছে। চুক্তিটা মনে আছে? মনে আছে। বলো দেখি চুক্তিটা কি? আমার যদি মন খারাপ হয়, তাহলে কেন মন খারাপ সেটা তোমাকে জানাবো। মাহতাব সাহেব মেয়ের সামনে বসতে বসতে বললেন, টুনটুনি মা শোনো, তোমার মা বেঁচে নেই। তোমার মা বেঁচে থাকলে তিনি নিজেই বের করে ফেলতেন কেন তোমার মন খারাপ। মাদের পক্ষে অনেক কিছুই সম্ভব যা বাবাদের পক্ষে সম্ভব না। কাজেই তোমাকেই মুখ ফুটে বলতে হবে কেন তোমার মন খারাপ। টুনটুনি দোল খাওয়া বন্ধ করে বলল, অরণ্যকে তুমি ঘরে তালাবদ্ধ করে রেখেছো কেন? অরণ্যটাকে? অরণ্য কে সেটা তুমি খুব ভালো করেই জানো। আমি খলিলুল্লাহ নাম বদলে অরণ্য নাম দিয়েছি। মাহতাব সাহেব শীতল গলায় বললেন, মা, একটু কি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? তার নাম তুমি কেন বদলাবে? টুনটুনি বলল, বাবা, তুমিও কি একটু বাড়াবাড়ি করছো না? তাকে তুমি কেন তালাবদ্ধ করে রাখবে? আমাদের এই বাড়িটা তো জেলখানা না, এবং সে এমন কোনো অপরাধও করেনি। তাকে তালাবদ্ধ করে রেখেছি এই জন্য কি তোমার মন খারাপ? টুনটুনি জবাব দিল না। আবারও দোল খেতে লাগলো। মাহতাব সাহেব সিগারেট ধরাতে ধরাতে বললেন, খলিলুল্লাহকে শাস্তি দেওয়ার জন্য তালাবদ্ধ করে রাখা হয়নি। ও যেন চলে যেতে না পারে সেই ব্যবস্থা করা হয়েছে। আমি লোকটির কর্মকাণ্ডে শঙ্কিত। আমি স্বস্তি বোধ করছি না। আমার মনে হচ্ছে সামথিং ইজ রং সামহেয়ার। তুমি কি লোকটাকে ভয় পাচ্ছ? হয়তো পাচ্ছি। যারা স্বাভাবিক মানুষ তারা অস্বাভাবিক মানুষের আশেপাশে অস্বস্তি বোধ করে। কালো আফ্রিকানদের দেশে প্রথম যখন সাদা চামড়ার মানুষ গেল, আফ্রিকানরা সেই সাদা চামড়ার মানুষটিকে সঙ্গে সঙ্গে মেরে ফেলে। শুধু যে মেরে ফেলতো তাই না, আগুন দিয়ে ঝলসে খেয়েও ফেলতো। এইরকম ঘটনা ঘটল সাদা চামড়াদের দেশে। তাদের কাছে যখন হঠাৎ কালো চামড়ার একজন এসে পড়ল, সঙ্গে সঙ্গে অশুভ মানুষ হিসেবে তাকে পুড়িয়ে মারা হলো। তুমি অরণ্যকে ভয় পাচ্ছ? অরণ্য অরণ্য করবে না তোমা। তার নাম যা তাই তুমি ডাকবে, সেটাই শোভন ও সুন্দর। তুমি খলিলুল্লাহকে ভয় পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি, কিছুটা পাচ্ছি। তাহলে একটা কাজ করো, ওকে ছেড়ে দাও। সে যেখান থেকে এসেছিল সেখানে চলে যাবে। এটা সম্ভব না। কেন সম্ভব না? সম্ভব না কারণ আমি তাকে ছাড়বো না। আমার কাছ থেকে যাবার আগে সে তার সব রহস্য ভেঙে তারপর যাবে। আমি রহস্য পছন্দ করি না। বাবা, আমি তোমার কথা শুনে খুবই অবাক হচ্ছি। অবাক হলেও কিছু করার নেই। মা শোনো, আমার শরীরটা ভালো লাগছে না, আমি শুয়ে পড়ব। টুনটুনি বলল, তোমার সঙ্গে আমার যে লিখিত চুক্তি ছিল তার দুইটা পার্ট আছে। প্রথম পার্টে আমি আমার মন খারাপের কথা তোমাকে বলবো। দ্বিতীয় পার্টে আছে তুমি চেষ্টা করবে আমার মন খারাপ ভাবটা দূর করতে। তা কিন্তু তুমি করছো না। কি করলে তোমার মন খারাপ ভাব দূর হবে?
ওকে ছেড়ে দিলে? ওকে আমি ছাড়বো না, তালাও খোলা হবে না। তবে একটা কাজ করতে পারি, তোমাকে তালার চাবিটা দিতে পারি। তোমার যখনই তার সঙ্গে কথা বলতে ইচ্ছে করবে, তুমি তালা খুলে তার সঙ্গে কথা বলতে পারবে। কথা শেষ হবার পর আবার তালাবদ্ধ করে রাখবে এবং চাবি আমার কাছে ফেরত দেবে। রাজি আছো? হ্যাঁ, রাজি আছি। মাহতাব সাহেব ড্রয়ার খুলে মেয়ের হাতে চাবি দিলেন। টুনটুনি চাবি নিয়ে চলে গেল। মাহতাব সাহেব বাথরুমে ঢুকে চোখে মুখে পানি দিলেন। তার সারা শরীর কেন জানি জ্বালা করছে। বাতি নিভিয়ে বিছানায় শুয়ে পড়তে পারলে ভালো হতো। এখন তা করা যাবে না। টুনটুনি ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। মাহতাব সাহেব আবার তার ড্রয়ার খুললেন। হাবিবুর রহমান সাহেবের কাছ থেকে যে চিঠি এসেছে সেটা আবার পড়লেন। চৌধুরী সাহেব, আসসালামু আলাইকুম। আপনার পত্র পাইয়াছি। আপনি অতি মহানুভব ব্যক্তি। আপনি আমাকে ঢাকায় আসিতে বলিয়াছেন, আমার চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করিবেন বলিয়া জানাইয়াছেন। আমি যুগপৎ আনন্দিত ও বিস্মিত হইয়াছি। আজকালকার যুগে এতটা কেউ করে না। আমি অতি দ্রুত ঢাকায় আসিবার ব্যবস্থা করিতেছি। আপনার কথা মতো বড় বৌমার নিকট খলিলুল্লাহর বিষয়ে সন্ধান নিব বলিয়া মনস্থির করিয়াছি। এখনো ব্যবস্থা নিতে পারি নাই। আপনি আমার বড় বৌমার সহিত সাক্ষাতে আগ্রহ প্রকাশ করিয়াছেন। ইহা আমার জন্য অতীব সৌভাগ্যের ব্যাপার। কিন্তু জনাব, আমার বড় বৌমার পিতামাতা অত্যন্ত রক্ষণশীল ধারার মানুষ। 13 বৎসর বয়স হইতেই বড় বৌমার বাপের বাড়ির সকল মেয়েদের বোরকা পরিধান করতে হয়। এমতাবস্থায় আপনাকে ওই বাড়িতে নিয়ে গেলেও বিশেষ সুবিধা হইবে বলে মনে হয় না। তবে বড় বৌমার সন্তান প্রসবের পর আমার বাড়িতে আসিলেই আপনি তাহার সঙ্গে কথাবার্তা বলিতে পারিবেন। আমার বড় বৌমা তাহার শাশুড়ি মাতার সহিত অর্থাৎ আমার স্ত্রী যে আলাপ করিয়াছে তাহা আমি অতি সম্প্রতি আমার স্ত্রীর নিকট হইতে উদ্ধার করিয়াছি। আপনার জ্ঞাতার্থে আপনাকে তাহা জানাইতেছি। আমার বড় বৌমার ধারণা খলিলুল্লাহ মানুষ নহে, সে জিন। জিন ও ইনসানের কথা পবিত্র কোরআন শরীফে উল্লেখ আছে। হযরত সুলাইমান আলাইহিসসালাম অধীনে জিন সম্প্রদায় কর্মরত করিত, ইহাও কোরআন শরীফে উল্লেখ আছে। আপনার অবগতির জন্য জানাইতেছি, সর্বমোট 3 প্রকারের বুদ্ধিমান সম্প্রদায় আল্লাহ পাক সৃষ্টি করিয়াছেন। যেমন ফেরেশতা, ইহারা আগুনের তৈয়ারী, ইহারা সন্তান জন্ম দিতে পারে না, ইচ্ছামতো যে কোনো রূপ ধারণ করিতে পারে না। বড় বৌমা কেন এরকম চিন্তা করেছে তাহা আমি বলিতে পারিব না, তবে ইহা অবশ্যই সত্য নয়। মেয়ে ছেলেরা দুর্বল চিত্ত হইয়া থাকে। রজ্জুকে সর্প ভ্রম করা তাহাদের স্বভাব। জনাব, আপনার নিকট দীর্ঘ পত্র দিয়াছি, পত্রের দোষ ত্রুটি নিজ গুণে ক্ষমা করিবেন। আল্লাহ পাক আপনার মঙ্গল করুক। ইতি নাদান হাবিবুর রহমান। চিঠি পড়তে পড়তেই মাহতাব সাহেবের মাথা ব্যথা ফিরে এলো। চোখ টনটন করতে লাগলো। আজ কড়া কোনো ঘুমের ওষুধ না খেলে ঘুম আসবে বলে মনে হচ্ছে না। তিনি কি বেশি টেনশন করছেন? বাড়াবাড়ি ধরনের এই টেনশনের মানে কি? মাহতাব সাহেব টেলিফোন হাতে নিলেন। জালাল খাঁর সঙ্গে কথা বলে যদি টেনশন কিছু কমে, সেই সম্ভাবনাও ক্ষীণ। জালাল নিজে টেনশন মুক্ত জীবনযাপন করে। যে নিজে টেনশন মুক্ত জীবনযাপন করে, সেই জগতে বাস করে, সে অন্যদের টেনশন দূর করতে পারে না। হ্যালো জালাল। হ্যাঁ, কে? চিনতে পারছিস না? না, আমি মাহতাব। ও আচ্ছা, তুই? তোর টেলিফোন পাবো এটা আমি ভাবছিলাম। অরণ্যের খবর কি? জানি না কি খবর, তাকে তালাবদ্ধ করে রেখেছি। সে কি? কেন? আমি তার ব্যাপারে কনফিউজড হলে তাকে তালাবদ্ধ করে রাখতে হবে? তুই একটা কাজ কর, তাকে আমার কাছে পাঠিয়ে দে। অসম্ভব, তাকে আমি হাতছাড়া করব না। জালাল খাঁ হেসে ফেললেন। মাহতাব বললেন, তুই হাসছিস কেন? তুই অসম্ভব রকমের টেন্সড হয়ে আছিস, এই জন্য আমি হাসছি। তোর ধারণা তোর প্রেশার বেড়েছে, ড্রপ বিট হচ্ছে। তুই একজন ডাক্তার ডেকে আন। জালাল, শোন, আগামী বৃহস্পতিবারে কি তোর অবসর আছে? আমার সব দিনই অবসর। আমি আবার ব্যস্ত কবে থাকি? বৃহস্পতিবারটা তুই অবশ্যই অবসর রাখবি। আমার বাগান বাড়িতে যাবি। সেখানে খলিলুল্লাহকে নিয়ে একটা জটিল এক্সপেরিমেন্ট করব। তুই বারবার তাকে খলিলুল্লাহটা বলছিস কেন? টুনটুনি তার নাম দিয়েছে অরণ্য, তাকে অরণ্য নামে ডাকবি। মাহতাব, শোন, তোর এই অদ্ভুত মানুষ নিয়ে ভাবছি, কিছু পড়াশোনাও করেছি। আমার ধারণা সে হোমো সুপেরিয়র। হোমো সুপেরিয়র কি?
ডারউইনের এভলিউশনের ধারায় মানুষের পরিবর্তন হলো পরের বিবর্তন হলো হোমো সুপিরিয়র। ভালো করে বুঝিয়ে বল। বুঝিয়ে বলার সময় এখনো আসেনি। যখন সময় আসবে তখন বুঝিয়ে বলবো। মাহতাব, আমি টেলিফোন রাখলাম। মাহতাব, আমি টেলিফোন রাখলাম। পড়ার মাঝখানে কেউ টেলিফোন করলে আমার খুবই বিরক্ত লাগে। মাহতাব সাহেব খানিকটা বিব্রত গলায় বললেন, তোকে একটা হাস্যকর প্রশ্ন করছি, তুই কিন্তু হাসবি না। জালাল খাঁ বললেন, তুই কন্ট্রাডিক্টরি কথা বলছিস। হাস্যকর কথা বলবি অথচ আমি হাসতে পারবো না? আচ্ছা, চেষ্টা করবো না হাসতে। বল কি কথা? এমন কি হতে পারে যে খলিলুল্লাহ আসলে মানুষ না, জিন? জিন? হ্যাঁ, জিন। মাটির কলসিতে যারা বন্দি থাকে তারপর ধোয়া হয়ে বের হয়ে যায়, সেরকম কিছু? মাহতাব বিরক্ত গলায় বললেন, তুই আমার কথাগুলোকে ফানের দিকে নিয়ে যাচ্ছিস। আমি ফান করছি না। জালাল খাঁ বললেন, তোর ঘরে কি ঘুমের ওষুধ আছে? আছে। কয়েকটা ঘুমের ওষুধ খেয়ে তুই ঘুমিয়ে পড়। আমি ভোরবেলা তোর সঙ্গে কথা বলবো। সকালে তুই আরেকটা কাজ করবি। অরণ্যকে কোনো এক ডাক্তারের কাছে নিয়ে যাবি। ডাক্তার তার ব্লাড গ্রুপ পরীক্ষা করবে, ইসিজি নেবে। ডাক্তার যখন বলবে অরণ্যের ব্লাড গ্রুপ ও পজিটিভ, তখন তুই নিশ্চয়ই ভাববি না যে অরণ্য মানুষ না, জিন। জিনদের ও পজিটিভ ব্লাড থাকার কথা না। খলিলুল্লাহ ব্লাড গ্রুপ ও পজিটিভ তোকে কে বলেছে? কেউ বলেনি, কথার কথা বলছি। তুই কি আর কিছু বলবি? না। আমি কি টেলিফোন নামিয়ে রাখতে পারি? মাহতাব সাহেব কিছু বললেন না। জালাল খাঁ টেলিফোন নামিয়ে রাখার পরেও তিনি বেশ কিছু সময় রিসিভার কানে নিয়ে বসে রইলেন। ঘড়িতে এখন 11টা বাজে। টুনটুনির জন্য অপেক্ষা করতে হবে। বাতি নিভিয়ে বিছানায় যাওয়া যাবে না। মাহতাব সাহেব খেয়াল করলেন, ঘড়ির দিকে তাকিয়ে রইলেন। সেকেন্ডের কাঁটা নড়ার শব্দ কটকট হচ্ছে। তিনি যে উত্তেজিত, এই কটকট শব্দ তার প্রমাণ। উত্তেজিত হলেই সেকেন্ডের কাঁটা নড়ার কটকট শব্দ তিনি শুনতে পান। ঘড়িটিকে দেয়াল থেকে নামিয়ে ফেলবেন। এখন বাজছে 11টা। আশ্চর্য, মাত্র 1 মিনিট পার হয়েছে। সময় কি থমকে গেছে? মাহতাব সাহেবের মনে হচ্ছে তিনি অনন্তকাল ধরে বসে আছেন, দেয়াল ঘড়ির সেকেন্ডের কাঁটার কটকট শব্দ শুনছেন। টুনটুনি খলিলুল্লাহর ঘরে বসে আছে। সে বসেছে চেয়ারে, খলিলুল্লাহ দেয়ালে হেলান দিয়ে বিছানায় বসে আছে। টুনটুনি বলল, আপনাকে যে তালাবদ্ধ করে রাখা হয়েছে, এতে কি আপনার খারাপ লাগছে? না। খারাপ লাগছে না কেন? আম্মাজি, আমার কোনো কিছুতেই খারাপ লাগে না। আপনি আমাকে আম্মাজি ডাকেন কেন? খলিলুল্লাহ জবাব দিল না, হাসল। আপনার মা কি দেখতে আমার মতো ছিলেন? আমার মায়ের কথা আমার মনে নাই। মাকে কখনো দেখেননি? মনে নাই। আপনার বাবাকে দেখেছেন আপনি? মনে নাই। আপনার কিছুই মনে নাই, এটা কেমন কথা? আম্মাজি, আমার একবার খুব কঠিন অসুখ হয়েছিল। অসুখের পর আগের সব কথা ভুলে গেছি। কি অসুখ হয়েছিল? মাথার যন্ত্রণা হয়েছিল। এমন যন্ত্রণা যার কোনো বাপ মা নাই। তখন চোখের সামনে শুধু কলকবজা দেখতাম। স্বপ্নে দেখতেন? স্বপ্নে দেখতাম না বাস্তবে দেখতাম সেটা খেয়াল নাই, শুধু দেখতাম কলকবজা। বড় কষ্ট করেছি। অসুখ অনেক দিন ছিল। এখন সে স্বপ্ন দেখেন না? না, এখন অন্য কিছুই দেখি না। তবে অন্য রকম কিছু দেখি। কি দেখেন? খলিলুল্লাহ জবাব দিল না, হাসল। টুনটুনি বলল, আজ আমার খুব মন খারাপ। খলিলুল্লাহ বলল, কেন? মন খারাপ কেন? আজ আমার মায়ের মৃত্যুদিন। বাবা দিনটার কথা ভুলে গেছেন। আজ তোমার মায়ের মৃত্যুদিন? হ্যাঁ। আপনার যেমন আপনার মায়ের কথা কিছুই মনে নেই, আমারও আমার মায়ের কথা কিছুই মনে নেই। আমার যখন 2 বছর বয়স, তখন আমার মা মারা যান। 2 বছর বয়সের স্মৃতি মানুষের মাথায় থাকে না। তোমার বাবার বিয়ে করেননি? বিয়ে করেছিলেন। নতুন মা রোড অ্যাক্সিডেন্টে মারা যান। চিটাগাং থেকে ঢাকা আসার পথে রোড অ্যাক্সিডেন্ট হয়। ড্রাইভার এবং মা দুজনেই মারা যান। বাবা আহত হয়েছিলেন। অনেকদিন হাসপাতালে থাকতে হয়েছিল। টুনটুনি ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, আসল মার কথা আমার মনে নেই, কিন্তু নতুন মার কথা মনে আছে। উনি আমাকে খুব আদর করতেন। আমার টুনটুনি নাম উনি উল্টো করে আমাকে ডাকতেন নিটু নটু। আচ্ছা, আপনি ঘুমান, আমি উঠি। আমি আপনার ঘর তালাবদ্ধ করে আপনি রাগ করবেন না। আমি রাগ করব না। আপনার যদি কখনো মনে হয় আপনি এখানে থাকবেন না, পালিয়ে যাবেন, তাহলে আমাকে বলবেন।
আমি গভীর রাতে এসে তালা খুলে দেব। আপনি বাড়ির পেছনে চলে যাবেন, সেখান দিয়ে দেয়াল টপকে পালিয়ে যাবেন। পারবেন না? হ্যাঁ, পারবো। টুনটুনি খলিলুল্লাহর দরজায় তালা লাগিয়ে দিল। মাহতাবুদ্দিন ঘুমোতে গেলেন রাত 1টায়। ঘুমোতে যাবার আগে ঠান্ডা পানি দিয়ে একটা ডরমিকাম খেলেন। 7 মিলিগ্রামের ডরমিকাম। নিশ্চিত ঘুমের জন্য যথেষ্ট। ঘুমের ওষুধ খাবার সঙ্গে সঙ্গে বিছানায় যাবার নাকি নিয়ম নেই। 5-10 মিনিট পরে যেতে হয়। শরীর রিল্যাক্স করার জন্য সামান্য হাঁটাহাঁটি করতে হয়। বিছানায় যাবার ঠিক আগে আগে 1 কাপ গরম দুধ এবং 1 গ্লাস হিমশীতল পানি খেতে হয়। তিনি সবই করলেন, কিন্তু তার ঘুম এলো না। দেয়াল ঘড়ির সেকেন্ডের কাঁটা প্রথমে দেয়াল, তারপরে দেয়াল থেকে তার মাথার ভেতরে কটকট করতে লাগলো। তিনি বিছানা থেকে উঠে ঘড়ি নামিয়ে তার ব্যাটারি খুলে রাখলেন। তারপরে সেকেন্ডের কাঁটার কটকটানি বন্ধ হলো না। মাথার ভিতর কটকট করতেই লাগলো। তার ঘুম এলো ফজরের নামাজের পর। তিনি ঘুমের মধ্যে ভয়াবহ দুঃস্বপ্ন দেখলেন। যেন তিনি তার বিছানায় শুয়ে আছেন। ঘুম ভাঙতেই চারিদিকে লালাভ আলো দেখতে পেলেন, সেই সঙ্গে শো শো বিজ বিজ শব্দ। ব্যাপারটা কি জানার জন্য চারিদিকে তাকাচ্ছেন। হঠাৎ চোখ পড়ল মেঝের দিকে। ঘরের মেঝেটা বদলে গেছে। এখন আর মেঝে না, গলিত লাভার মতো হয়ে গেছে। লাভা ফুটছে, বুদবুদ শব্দ হচ্ছে, সেখান থেকে বিজ বিজ শব্দ হচ্ছে। ঘটনা কি? তিনি কি কোনো এক অদ্ভুত উপায়ে আগ্নেয়গিরির ভিতরে ঢুকে পড়েছেন? তিনি আতঙ্কে অস্থির হয়ে খাটে উঠে বসলেন এবং লক্ষ্য করলেন তার রড আয়রনের খাটের পায়া জ্বলন্ত আগ্নেয়গিরির লাভাতে গলে গলে যাচ্ছে। তিনি দ্রুত নেমে যাচ্ছেন লাভা সমুদ্রে। যেদিকে চোখ যাচ্ছে গলন্ত লাভা। শো শো শব্দ আসছে। শব্দটা হচ্ছে ঠিক মাঝখানে। কোনো একটা ঘটনা সেখানে ঘটছে। ভয়ঙ্কর কোনো ঘটনা। মাহতাব সাহেব স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন। কিছু একটা বের হয়ে আসছে। একটা মানুষের মাথা। মানুষটা কে? খলিলুল্লাহ? হ্যাঁ, খলিলুল্লাহই তো। মাহতাব সাহেব চেঁচিয়ে বললেন, কি চাও তুমি? কি চাও? মানুষের মাথার মুখ হা হয়ে গেল। ফিসফিস করে বলল, আমি কিছু চাই না। চলে যাও তুমি, চলে যাও। কোথায় চলে যাব? যেখান থেকে এসেছো সেখানে চলে যাও। যাব কিভাবে? আপনি তো আমাকে তালাবদ্ধ করে রেখেছেন। মাহতাব সাহেব স্বপ্নের ভেতর চেঁচাচ্ছেন, টুনটুনির চাবি দিয়ে তালা খুলে দে, চলে যাক। এ যেখান থেকে এসেছে সেখানে চলে যাক। মাহতাবুদ্দিনের ঘুম ভেঙে গেল। তিনি দেখলেন তার সারা শরীর ঘামে ভেজা। টুনটুনি তার কম্পিউটারের সামনে বসে আছে। সে খুব অবাক হয়ে কম্পিউটারের পর্দার দিকে তাকিয়ে আছে। পর্দায় অরণ্যের ছবি। স্ক্র্যাপবুক বানানোর জন্য সে ডিজিটাল ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো কম্পিউটারে ঢুকিয়েছে। আগে তোলা ছবি এবং পরে তোলা ছবি পাশাপাশি দেখে তার খুবই অবাক লাগছে। প্রথম দিকে তোলা ছবিগুলোর সঙ্গে শেষের তোলা ছবিগুলোর মধ্যে বড় অমিল। চোখের মণির রঙে অমিল। প্রথম যে ছবিগুলো তোলা হয়েছিল সেখানে চোখের মণি কালো, এখনকার ছবিতে হালকা নীল। মানুষের চোখের মণির রং কি পাল্টাতে পারে? অসম্ভব। মানুষ গিরগিটি না যে রং পাল্টাবে। তাহলে কি ডিজিটাল ক্যামেরায় কোনো গন্ডগোল হয়েছে? সেই সম্ভাবনাও ক্ষীণ। কারণ টুনটুনির মনে আছে সে খালি চোখে দেখেছে অরণ্যের চোখের রং হালকা নীল। যদি দেখা যায় যে মানুষটা ইচ্ছামতো চোখের মণির রং পাল্টাতে পারে, তাহলে মন্দ হয় না। টুনটুনি ইচ্ছা করছে অরণ্যকে জিজ্ঞেস করতে। সেটা সম্ভব না, কারণ টুনটুনির বাবা অরণ্যকে লোক দিয়ে সাভারে পাঠিয়ে দিয়েছেন। কেন পাঠিয়েছেন বলেননি। জিজ্ঞেস করার পরেও বলেননি। শুধু বাবাকে খুব চিন্তিত মনে হয়েছে। তিনি অরণ্যকে নিয়ে চিন্তিত, এটা বোঝা যাচ্ছে। কারণ তিনি টুনটুনিকে ডেকে বলেছেন, তুমি যখন তখন খলিলুল্লাহর ঘরে যাবে না। টুনটুনি বলেছে, কেন যাব না? আমি নিষেধ করেছি সেই জন্য যাবে না। তুমি নিষেধ করছো কেন? নিষেধ করছি কারণ তুমি একটা অল্প বয়সী মেয়ে। হুটহাট করে একটা যুবক ছেলের ঘরে কেন ঢুকবে? বাবা, অরণ্য কিন্তু আমাকে মা ডাকে। সে তোমাকে মা ডাকুক, খালা ডাকুক, দাদি ডাকুক, কিচ্ছু যায় আসে না। আমি তোমাকে যেতে নিষেধ করেছি, তুমি যাবে না। রেগে যাচ্ছ কেন বাবা? রেগে যাচ্ছি না। আমার যা বলার আমি সহজভাবেই বলেছি। তুমি মোটেই সহজভাবে কিছু বলছো না। তোমার গলার স্বর নিচু, এটা ঠিক আছে, কিন্তু রাগে তোমার হাত পা কাঁপছে।
তোমার চোখ লাল হয়ে আছে। আমার ধারণা তুমি অসুস্থ। তুমি কি দয়া করে একজন ডাক্তার দেখাবে? মাহতাব সাহেব জবাব দেননি। তিনি মেয়ের সামনে থেকে সরে গিয়েছেন। তার কিছুক্ষণ পরই ডাক্তার আসতে দেখে টুনটুনি ভাবল বাবা তার জন্য ডাক্তার নিয়ে এসেছেন। দেখা গেল ঘটনা তা না। ডাক্তার অরণ্যের জন্য এসেছে। ব্লাড প্রেশার মেপেছে, রক্ত নিচ্ছে, নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। টুনটুনি নিশ্চিত তার বাবা অরণ্যকে নিয়ে খুব চিন্তিত। টুনটুনি চিন্তিত হবার মতো কিছু দেখছে না। মানুষটা রহস্যময় এবং বিস্ময়কর, কিন্তু চিন্তিত হবার মতো না। মানুষ চিন্তিত হবে হিংস্র জন্তু দেখে, দুষ্ট মানুষ দেখে। অরণ্য হিংস্র জন্তু না, দুষ্ট মানুষও না। টুনটুনি অরণ্যর ছবির প্রিন্ট আউট দিয়েছে। কালার প্রিন্ট থেকে ছবি প্রিন্ট হচ্ছে। কি সুন্দর ছবি! মাহতাবউদ্দিন তার সাভারের বাগান বাড়িতে পুকুরের পাশে বসে আছেন। তার পাশে জালাল খা বসে আছে। পুকুর পাড়ে দ্বিতীয় কোনো প্রাণী নেই। মাহতাবউদ্দিন কঠিন নিষেধ জারি করেছেন, পুকুর পাড়ে যেন কেউ না আসে। পুকুরে খলিলুল্লাহকে নামানো হয়েছে। বেশ কিছুক্ষণ হলো সে ডুব দিয়েছে, এখনো ভাসেনি। মাহতাবউদ্দিন বললেন, জালাল দেখো তো কতক্ষণ পার হয়েছে। জালাল খা বললেন, 17 মিনিট। 17 মিনিট একটা মানুষ ডুব দিয়ে আছে। পানিতে নামানোর সময় একটা হাফ প্যান্ট পরে নেমেছে, এখনো ভেসে ওঠেনি। তোর কাছে কি কোনো ব্যাখ্যা আছে? না। কোনো ব্যাখ্যা নেই? না। কোনো মানুষের পক্ষে কি এই কাজটা করা সম্ভব? জালাল খা গম্ভীর গলায় বললেন, মানুষের ক্ষমতা সীমাহীন, তার পক্ষে অনেক কিছুই সম্ভব, কিন্তু অক্সিজেন ছাড়া বাঁচা সম্ভব না। মাহতাবউদ্দিন বললেন, লোকটা অক্সিজেন ছাড়া বেঁচে আছে? জালাল খা বললেন, হ্যাঁ। মাছ যেমন পানি থেকে অক্সিজেন নেয়, সে কি এভাবে নিচ্ছে না? না। কিভাবে বুঝলি? অক্সিজেন নিলে তাকে কার্বন ডাই অক্সাইড ছাড়তে হতো, তা সে করছে না। যদি করত, পানিতে বুদবুদ দেখা দিত। পানিতে বুদবুদ দেখছি না। আরেকটা সম্ভাবনা আছে। কি সম্ভাবনা? আমাদের অরণ্য যদি তার শারীরবৃত্তীয় সমস্ত কর্মকাণ্ড বন্ধ রাখে, তাহলে অক্সিজেনের প্রয়োজন পড়বে না। সেটা কি সম্ভব? প্রাচীন মুনি ঋষিরা করতে পারতেন বলে বইপত্রে পড়েছি। যোগী সাধকরা নাকি পারতেন, তবে আমার কাছে বিশ্বাসযোগ্য না। তোমার এই স্পেসিম্যান আর যাই হোক কোনো মুনি ঋষি না, যোগী সাধকও না। মাহতাবউদ্দিন বললেন, সে কে? জালাল খা বললেন, আমি জানি না। আমরা একটা হাইপোথিসিস দাঁড় করানোর চেষ্টা করছি। কি হাইপোথিসিস? এখনো তেমন কিছু দাঁড় করাতে পারিনি, ভাবছি। আমাদের এগোতে হবে লজিকের মাধ্যমে, প্রসেস অফ এলিমিনেশন পদ্ধতিতে। জালাল খা সিগারেট ধরালেন, ঘড়ি দেখলেন, 25 মিনিট পার হয়েছে। মানুষটা এখনো পানিতে ডুব দিয়ে আছে। মাহতাবউদ্দিন বললেন, প্রসেস অফ এলিমিনেশনটা কি? জালাল খা বললেন, আমাদের প্রথমে সিদ্ধান্তে আসতে হবে, অরণ্য নামের জিনিসটি মানুষ না অন্য কিছু। যদি মানুষ হয় তাহলে এক ধরনের যুক্তি, আর যদি অন্য কিছু হয় তাহলে অন্য ধরনের যুক্তি। মাহতাবউদ্দিন বললেন, অন্য কিছু কি হতে পারে? রোবট হতে পারে। রোবট? হ্যাঁ, রোবট। দেখতে মানুষের মতো, কথাবার্তা মানুষের মতো। যেহেতু রোবট, তার অক্সিজেনের প্রয়োজন পড়ছে না, সে পানির নিচে যতক্ষণ ইচ্ছা থাকতে পারে। তোর ধারণা সে রোবট? আমার কোনো ধারণা নেই। প্রসেস অব এলিমিনেশনের ভেতর দিয়ে যেতে হলে প্রথমে তাকে রোবট ভাবতে হবে, তারপর যুক্তি দিয়ে দেখাতে হবে রোবট না। তখন রোবট ক্যাটাগরি বাদ পড়বে। মাহতাবউদ্দিন ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, সে রোবট না। তার ব্লাড টেস্ট করা হয়েছে, ব্লাড গ্রুপ ও পজিটিভ। ইউরিন, স্টুল সব এক্সামিন করা হয়েছে। ইসিজি করা হয়েছে, প্রেশার মাপা হয়েছে, এক্স-রে নেওয়া হয়েছে। সাধারণ সবকিছুই মানুষের মতো, শুধু হার্ট সামান্য এনলার্জড। জালাল খা বললেন, তাহলে তাকে বরং মানুষ হিসেবে ধরে নিয়ে এগোতে থাকি। ধরা যাক সে মানুষ, তবে অস্বাভাবিক ক্ষমতা সম্পন্ন মানুষ, হোমো সুপিরিয়র। মাহতাবউদ্দিন বললেন, হোমো সুপিরিয়র ব্যাপারটা কি? তুই আগেও একবার বলেছিস। জালাল খা বললেন, জন বেরেসফোর্ড নামের একজন লেখক দ্য হামটেন্স ফায়ার ওন্ডার নামে একটা বই লিখেছিলেন। বইটা 1911 সনে প্রকাশিত হয়েছিল। তিনি এই বইয়ে হোমো সুপিরিয়রের কথা প্রথম বলেছেন। তার ধারণা, পৃথিবীর বর্তমান মানব সম্প্রদায়ের পরবর্তী নতুন মানব সম্প্রদায় চলে আসবে।
তারা দেখতে মানুষের মতো হলেও তাদের থাকবে অস্বাভাবিক ক্ষমতা। এরাই পৃথিবী শাসন করবে। এরাই গ্রহ নক্ষত্র জয় করে চারিদিকে ছড়িয়ে পড়বে। এরা আসবে কোত্থেকে? মিউটেশনের মাধ্যমে মানুষের ডিএনএ পরিবর্তন হয়ে হোমো সুপেরিয়র তৈরি হবে। এরা হলো কার্টুনে দেখা কল্পনার সুপারম্যান। ডারউইনের বিবর্তনবাদ? বিবর্তিত হয়ে মানুষ এরকম হবে? জালাল খাঁ বললেন, ডারউইনের বিবর্তনবাদের সমস্যা হচ্ছে এই থিওরি অতীতের বিবর্তনের ধারা বলতে পারে, কিন্তু ভবিষ্যতে কি বিবর্তন হতে যাচ্ছে তা বলতে পারে না। মানুষের ডিএনএর পরিবর্তন কিভাবে করা হবে ডারউইনের থিওরি সেটা বলছে না। হঠাৎ করে একজন হোমোসাপিয়েন্স কেন হোমোসাপিয়ের তৈরি হবে সেটা কেন বলছে না। পৃথিবীর বিভিন্ন জায়গায় এদের দেখা যাবে তা কেউ বলতে পারছে না। জালাল, তোর ধারণা খলিলুল্লাহ নামের মাটি কাটা কুলি একজন হোমোসাপিয়র? হতে পারে। তার অস্বাভাবিক ক্ষমতা তো চোখের সামনেই দেখছি। যন্ত্রপাতির উপর তার কি পরিমাণ দখল সেটাও দেখতে পাচ্ছি। এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় একটাই, অরণ্যর সঙ্গে কথা বলা, তার সাহায্য নিয়ে বের করা সে কে, তার ডিএনএ সিকোয়েন্সগুলো কি তা জানা। যে পড়াশোনা জানে না তাকে পড়াশোনা শেখানো হয়। সে যদি হোমোসেপিয়ার হয় তাহলে মানব সম্প্রদায়ের অর্জিত জ্ঞানের সবটুকু সে নিজের ভিতরে অতি দ্রুত নিতে পারবে। মাহতাবুদ্দিন বললেন, কতক্ষণ পার হয়েছে দেখতো? 1 ঘন্টা 15 মিনিট। তাকে ডেকে তুলবো না আরো কিছুক্ষণ পানিতে থাকবে? জালাল খাঁ বললেন, পানিতে থাকুক। আমাকে তুই একটা কাগজ কলম দে। তাকে যেসব প্রশ্ন করব তা লিখে ফেলি। থাক, কাগজ কলম লাগবে না। জালাল খাঁ পুকুরের দিকে তাকিয়ে আছেন। মাহতাবুদ্দিন তাকিয়ে আছেন, কেউ কোনো কথা বলছে না। পুকুরের পানি শান্ত, সেখানে কোনো আলোড়ন নেই। জালাল খাঁ মাহতাবুদ্দিন সাহেবের বাগান বাড়ির বসার ঘরে সোফায় বসে আছেন। তার সামনে বেতের চেয়ারে খলিলুল্লাহ বসে আছে। সব মিলিয়ে পানিতে 2 ঘন্টা 26 মিনিট ছিল। 1 ঘন্টা হলো সে পানি থেকে উঠে এসেছে। সামান্য কিছু খাওয়া দাওয়া করে সে এসে বসেছে বসার ঘরে। জালাল খাঁ তার সঙ্গে কিছু কথা বলতে চান। মাহতাবুদ্দিনেরও এই আসরে থাকার কথা ছিল। তার হঠাৎ প্রবল মাথার যন্ত্রণা শুরু হয়েছে বলে তিনি অন্য একটা ঘরে দরজা জানালা বন্ধ করে শুয়ে আছেন। তার মাইগ্রেনের সমস্যা আছে। হঠাৎ হঠাৎ মাইগ্রেনের ব্যথা উঠে তার জগৎ সম্পূর্ণ এলোমেলো করে দেয়। আজকের মাথা ব্যথার ধরন সেরকম। জালাল খাঁ অরণ্যের দিকে তাকিয়ে বললেন, কেমন আছো? অরণ্য বলল, ভালো আছি। পানির নিচে থাকতে কেমন লাগে? ভালো লাগে। শুকনা থাকতে ভালো লাগে নাকি পানিতে থাকতে ভালো লাগে? দুটাই ভালো লাগে। আমি তোমাকে কিছু প্রশ্ন করব, জবাব দেবে? জি দেব। তোমার কিছু অস্বাভাবিক ক্ষমতা আছে, এটা কি তুমি জানো? আগে জানতাম না, এখন জানি। তুমি পানিতে ডুব দিয়ে থাকতে পারো, এটা দেখলাম। এছাড়া আর কি পারো? শূন্যে ভেসে থাকতে পারো? পারি। জালাল খাঁ হতভম্ব হয়ে তাকিয়ে থাকলেন। নিজেকে সামলে নিয়ে আবারও বললেন, তুমি শূন্যে ভেসে থাকতে পারো? পারি। তাহলে ভেসে দেখাও। এখন পারবো না। কখন পারবে? যখন আশেপাশে কেউ থাকে না তখন পারি। কতক্ষণ ভেসে থাকতে পারো? অনেকক্ষণ পারি। তুমি কে এটা বলো? আমি জানি না আমি কে। তোমার কি জানতে ইচ্ছে হয় না তুমি কে? না, আমি কিন্তু জানি তুমি কে। তুমি আমাকে সাহায্য করো। তুমি সাহায্য করলেই আমি তোমার ব্যাপারে জানতে পারবো। তুমি সাহায্য না করলে পারবো না। আচ্ছা শোনো, তুমি কি রোবট? রোবট কি? রোবট হলো যন্ত্র মানব, যাদের ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, আবেগ নেই। তোমার ক্ষুধা তৃষ্ণা আছে? আছে। আবেগ আছে? কষ্ট পেলে কাঁদো? না। কষ্ট পেলে কাঁদো না? তোমার চোখে পানি আসেনি? একবার এসেছে। সেটা কখন? আম্মা জি তার মার কথা বলেছিল। তার মাকে সে কখনো দেখে নাই। মার কথা বলতে গিয়ে সে এতটাই মন খারাপ করলো যে আমার চোখে পানি এসে গেল। এর অর্থ হচ্ছে তোমার আবেগ আছে। আচ্ছা, তুমি তোমার বাবা মাকে মনে করতে পারো? তারা কোথায়? জানি না। বাবা মার কথায় কিছুই জানো না? আমার কিছু মনে নেই। একবার আমার খুব বড় অসুখ হয়েছিল। অসুখ হবার পর অসুখের আগের সব কথা ভুলে গেছি। কি অসুখ হয়েছিল? মাথায় যন্ত্রণা। দুঃস্বপ্ন দেখতাম। কি দুঃস্বপ্ন? নানান রকম কলকব্জা ঘুরছে। অদ্ভুত অদ্ভুত যন্ত্র। অসুখের সময় বড় কষ্ট করেছি। জালাল খাঁ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, যন্ত্রের কথায় মনে পড়লে তুমি নষ্ট যন্ত্রপাতি ঠিক করতে পারো?
এই প্রমাণ আমরা দেখেছি। যে নষ্ট যন্ত্র ঠিক করতে পারে সে যন্ত্র বানাতেও পারে। তুমি যন্ত্র তৈরি করতে পারবে? কি যন্ত্র? আমাদের জানা নেই এমন যন্ত্র। আপনি বলেন কি যন্ত্র বানাতে চান? জালাল খাঁ আগ্রহ নিয়ে বললেন, একটা টাইম মেশিন কি বানানো যায়? এইচজি ওয়্যারলেস এর টাইম মেশিন। সেই মেশিন কি হয়? সেটা একটা অদ্ভুত মেশিন। এই মেশিনে করে মানুষ অতীত থেকে বর্তমানে আসতে পারে, বর্তমান থেকে ভবিষ্যতে যেতে পারে। আপনার কথা বুঝতে পারছি না। জালাল খাঁ উত্তেজিত ভঙ্গিতে হাত পা নেড়ে এমন ভাবে কথা বলা শুরু করলেন যেন টাইম মেশিন বানাতে পারে এমন একজন ইঞ্জিনিয়ার তার সামনে বসে আছে। ব্যাপারটা শুধু বোঝানোর অপেক্ষা। বোঝানো হয়ে গেলে টাইম মেশিন তৈরি হয়ে যাবে। তাৎক্ষণিক ডেলিভারি। মেশিনটা হবে এরকম, মনে করো আমি মেশিনটায় বসলাম, সুইচ টিপলাম, অমনি আমি চলে গেলাম অতীতে, যখন আমার বাবার বয়স মাত্র 7 বছর। এই যন্ত্র তৈরি করা যাবে না? কেন তৈরি করা যাবে না? নিয়মের মধ্যে পড়বে না। কিসের নিয়ম? জগতের নিয়ম। এই যন্ত্র তৈরি হলে জগতের নিয়মে গন্ডগোল হয়ে যাবে। জগতের নিয়মে গন্ডগোল হয় এমন কিছু জগতে তৈরি করতে দেয় না। জালাল খান নিঃশ্বাস ফেলে বললেন, তুমি ঠিকই বলেছ। টাইম মেশিন ফিজিক্সের সূত্র গ্রহণ করে না। ধরো আমি যদি অতীতে গিয়ে ফিরে আসি, আমার বাবার 7 বছর বয়সে গিয়ে বাবাকে মেরে ফেলি, তাহলে কি হবে? তাহলে আমি কিভাবে বেঁচে থাকবো? আমার বাবাই তো তার 7 বছর বয়সে মারা গেছেন। তিনি বড় হয়ে বিয়ে করতে পারেননি, কাজেই আমার জন্ম হয়নি। তাহলে আমি কোত্থেকে এলাম? অরণ্য এক দৃষ্টিতে জালাল খাঁর দিকে তাকিয়ে আছে। তার চোখে চাপা কৌতূহল, যেন সে কিছু বলতে চায়। জালাল খাঁ বললেন, তুমি কি কিছু বলবে? আমি আম্মাজির জন্য একটা যন্ত্র বানাবো বলে সিদ্ধান্ত নিয়েছি। কার জন্যে? কার জন্য যন্ত্র বানাবে? টুনটুনির জন্যে? জি। কি যন্ত্র? আম্মাজি এই যন্ত্রে তার মায়ের কথা শুনতে পারবে। অনেক কাল আগে যেসব কথা বলেছিল সেসব কথা। কিভাবে? মানুষের কথা নষ্ট হয় না, মানুষের কথা থেকে যায়। ঘরের দেয়ালে থাকে, বাতাসে থাকে, সেখান থেকে কথা বের করে আনা যাবে। কিভাবে? সেটা আপনাকে বুঝিয়ে বলতে পারবো না। আমি বুঝতে পারছি, কিন্তু আপনাকে বোঝাতে পারবো না। যন্ত্র তৈরি করতে তোমার কি লাগবে? কলমের মতো একটা যন্ত্র যেটা আপনার কাছে আছে সেটা লাগবে। আরো কিছু জিনিস লাগবে। তোমার যা যা লাগবে আমি সবই জোগাড় করে দেব। তুমি যন্ত্রটা বানাও। আমরা এই যন্ত্রের নাম দেব পাস্ট রেকর্ডার, PR। বাংলায় তার নাম হবে অতীত কথন। আচ্ছা, তুমি কি যন্ত্রটা একা একা তৈরি করতে পারবে? তোমাকে সাহায্য করার কোনো লোক লাগবে না? আমাকে সাহায্য করার লোক আছে। কোথায় আছে? অরণ্য জবাব দিল না, চুপ করে বসে থাকলো। সে এখন তাকিয়ে আছে তার পায়ের বুড়ো আঙুলের দিকে। বুড়ো আঙুল উঠানামা করছে। জালাল খাঁ তার দিকে ঝুঁকে এসে বললেন, তুমি কে? অরণ্য বলল, আমি জানি না আমি কে। বলেও সেও জালাল খাঁর দিকে ঝুঁকে এসে বলল, আপনি কি জানেন? আপনি কে? জালাল খাঁ হতাশ গলায় বললেন, আমিও জানি না আমি কে। হাবিবুর রহমান সাহেব চিকিৎসার জন্য ঢাকায় চলে এসেছেন। খালি হাতে আসেননি। 3 কেজি মাসকালাইয়ের ডাল, 5 কেজি কালিজিরা, পোলাওয়ের চাল, 2টা বিশাল সাইজের মিষ্টি কুমড়া নিয়ে এসেছেন। তিনি হাত বাড়িয়ে মাহতাব সাহেবের সঙ্গে হ্যান্ডশেক করলেন। হ্যান্ডশেকের পর কোলাকুলি করলেন। মাহতাব সাহেবের বাড়ি ঘর দেখে বেচারা পুরোপুরি হকচকিয়ে গেছেন। এই জিনিস তার কল্পনাতেও ছিল না। বসার ঘরের মেঝের অর্ধেকের মার্বেল, বাকি অর্ধেক মনে হচ্ছে কাচের। নিচের থেকে সবুজ আলোর আভা আসছে। হাবিবুর রহমান সাহেব বললেন, ভাই সাহেব ভালো আছেন? মাহতাবউদ্দিন বললেন, ভালো আছি। যাকে পাঠিয়েছিলাম খলিলুল্লাহ, সে কেমন আছে? সেও ভালো আছে। তার মাধ্যমে আপনার সঙ্গে পরিচয়। জগতের কি অদ্ভুত লীলা! অদ্ভুত লীলা তো বটেই। জনাব, আপনি বলেছিলেন আমার চিকিৎসার ব্যবস্থা করবেন। মাহতাবউদ্দিন শুকনো গলায় বললেন, চিকিৎসার ব্যবস্থা অবশ্যই করা হবে। আপাতত বিশ্রাম করুন। আপনাকে গেস্ট রুম দেখিয়ে দেবে। শুক্রিয়া। জনাব, খলিলুল্লাহর সঙ্গে কি একটু কথা বলতে পারি? সে আছে কোথায়? সে ভালো মতোই আছে। তার সঙ্গে আপনার কথা বলার প্রয়োজন দেখছি না। না না, কোনো প্রয়োজন নেই। সে থাকবে তার মতো, আমি থাকবো আমার মতো। আমার খুবই ভালো লাগছে যে আপনার আশ্রয়ে এসে দরিদ্র মানুষটার একটা গতি হয়ে গেল। সবই আল্লাহর ইচ্ছা।
আমরা উপলক্ষ মাত্র। জনাব, কেবলা কোন দিক? 3 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, মাগরিবের ওয়াক্তও হয়ে গেছে। আপনি আপনার ঘরে যান, কেবলা কোন দিকে তা আপনাকে দেখিয়ে দেবে, জায়নামাজ এনে দেবে। জায়নামাজ আমার সঙ্গেই থাকে জনাব। জায়নামাজ আর কোরআন শরীফ, এই 2টা জিনিস ছাড়া আমি ঘর থেকে বের হই না, ছোটবেলার অভ্যাস। মাহতাবুদ্দিন বসার ঘর থেকে বের হয়ে এলেন। এখন সন্ধ্যা হয়। বাসায় যখন থাকেন তখন সন্ধ্যাবেলা ছাদে হাঁটাহাঁটি করেন, সূর্যাস্ত দেখেন। গ্রামের সূর্যাস্ত দেখার একরকম আনন্দ আছে। শহরে দালান কোঠার ঘরে খলিলুল্লাহকে নিয়ে আসা হয়েছে, এই ঘরটিও বন্ধ। তাতে খলিলুল্লাহর কোনো সমস্যা হচ্ছে না, সে নিজের মনেই আছে। এই ঘরটা বেশ বড়। ঘরের মেঝেতে পাটি বেছানো, পাটি ভর্তি হাজারো খুঁটিনাটি যন্ত্রপাতি। 2টা কম্পিউটারের মাদারবোর্ড, একটা মনিটর, ইলেকট্রনিকের তার, সোল্ডারিং গান। খলিলুল্লাহ যা যা চেয়েছে জালাল খাঁ সবই জোগাড় করে দিয়েছেন। তাকে নিয়ে ইলেকট্রনিক্সের দোকান ছেড়ে দিয়েছেন। সে যা যা চেয়েছে সবই তাকে দেওয়া হয়েছে। প্রায় 5 কেজি ওজনের একটা মোমের টুকরার উপর জিনিসগুলো বসেছে। মোমের টুকরাটি মনে হয় মূল বেস। প্রতিদিন তাকে প্রচুর বরফ দিতে হচ্ছে। বরফ কি যেন লাগছে কে জানে। বরফের আপাতত কোনো ব্যবহার দেখা যাচ্ছে না। মাহতাবুদ্দিন বললেন, খলিলুল্লাহর ঘরে জানালা আছে, তার কাছে গিয়ে দাঁড়ান। জানালায় টোকা দিয়ে বললেন, কেমন আছো খলিলুল্লাহ? খলিলুল্লাহ মুখ তুলল না। কাজ করতে করতে বলল, ভালো আছি। যন্ত্র তৈরি হচ্ছে? জি। এই যন্ত্রে অতীতের কথা শোনা যাবে? জি। শুধু কথা শোনা যাবে না, ছবিও দেখা যাবে। বলো কি, ছবিও দেখা যাবে? জি। যন্ত্রটা এই ঘরে ফিট করা হয়েছে, কাজেই এই ঘরে 15, 20, 20 বছর আগে কি হয়েছিল সেটা দেখা যাবে। এমন যন্ত্র সত্যি তৈরি হবে? জি হবে। হবে না, হয়েছে। আমি পরীক্ষাও করেছি। মাহতাবুদ্দিন আগ্রহের সঙ্গে বললেন, পরীক্ষায় কি দেখলে? দেখলাম এই ঘরে একজন মহিলাকে তালাবদ্ধ করে রাখা হতো। মহিলার চোখ নীল। তাই দেখলে? জি। খুব ভালো যন্ত্র, পুরোপুরি তৈরি হোক, তারপর আমাকে খবর দিও, আমি এসে দেখে যাব। জি আচ্ছা। অন্ধকারে কাজ করছো কিভাবে? আমার অসুবিধা হয় না। অসুবিধা না হলে তো ভালোই। মাহতাবুদ্দিন আবার হাঁটতে শুরু করলেন। পুরোপুরি অন্ধকার না হওয়া পর্যন্ত তিনি ছাদের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত হাঁটেন। এশার নামাজের আজানের পর তিনি নিচে নামলেন। আজ সারাদিন টুনটুনির সঙ্গে তার দেখা হয়নি। মেয়েটির সঙ্গে দেখা হওয়া দরকার। বারেক খবর নিয়েছে, টুনটুনির জ্বর হয়েছে। চারদিকে ভাইরাস ফিভার। টুনটুনিকেও কোনো একটা ভাইরাসই ধরেছে। হতেও পারে, কে জানে। টুনটুনির ঘর অন্ধকার করে শুয়েছিল। মাহতাবুদ্দিন ঘরে ঢুকে বাতি জ্বালালেন। টুনটুনি চাদর গায়ে বিছানায় শুয়ে আছে, তার চোখ লাল। মাহতাবুদ্দিন বললেন, জ্বর কি খুব বেশি রে মা? টুনটুনি বাবার প্রশ্নের জবাব না দিয়ে বলল, বাবা, তুমি আমাকে অরণ্যের সঙ্গে দেখা করতে দিচ্ছ না কেন? তাকে নিয়ে ছাদের চিলেকোঠায় আটকে রেখেছ। আমাকে কেউ ছাদে দিতে যাচ্ছে না। মাহতাব সাহেব বললেন, খলিলুল্লাহ তোর জন্য একটা যন্ত্র বানাচ্ছে। যন্ত্রটা পেয়ে তুই খুবই সারপ্রাইজড হবি। সেই সারপ্রাইজটা যেন নষ্ট না হয়ে যায়, সেজন্যই তোকে যেতে দিচ্ছি না। যন্ত্রটা দিয়ে কি হবে? কি হয় বলে তোর সারপ্রাইজ থাকবে না? টুনটুনি বিছানায় উঠে বসতে বসতে বলল, বাবা, মানুষকে তালাবদ্ধ করে রাখে তুমি কি মজা পাও? এত মজা কেন পাও? তার মানে? চিলেকোঠার ওই ঘরে তুমি আমার মাকেও তালাবদ্ধ করে রাখতে। মাহতাব সাহেব শান্ত গলায় বললেন, টুনটুনি, তোমাকে আমি বলেছি তোমার মা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। তাকে তালাবদ্ধ করে রাখা ছাড়া আমার দ্বিতীয় পথ ছিল না। টুনটুনি তাকিয়ে আছে, তার চোখ রক্তাভ। মাহতাব সাহেব বললেন, এভাবে তাকিয়ে আছো কেন? আর কিছু বলতে চাও? টুনটুনি বলল, না। রাত 1টা। মাহতাবুদ্দিন তার ঘরে বসে আছে। তার সামনে মাথা নিচু করে বারেক দাঁড়িয়ে আছে। মাহতাব সাহেব বললেন, হাবিবুর রহমান সাহেবকে কাল ভালো ডাক্তারের দেখানোর ব্যবস্থা করবে। বারেক বলল, জি করব। মাহতাবুদ্দিন সিগারেটে লম্বা টান দিয়ে শান্ত গলায় বললেন, খলিলুল্লাহর একটা ব্যবস্থা আজ রাতেই করতে হবে। কি ব্যবস্থা বুঝতে পারছো? পারছি।
আর যাই করো তাকে পানিতে ফেলবে না, পানিতে ফেলে কিছু করা যাবে না, ওরে অন্য এক জিনিস। বারেক চাপা গলায় বলল, স্যার, এই বিষয় নিয়ে আপনি মোটেই চিন্তা করবেন না, আমাদের ইটের ভাটা আছে। ঠিক আছে, এখন যাও। রাত 2:20 খলিলুল্লাহকে হাত পা বেঁধে ইটের ভাটায় ফেলে দেওয়া হলো। রাত 2:25 টুনটুনির জ্বর খুব বাড়ল, গা দিয়ে রীতিমতো আগুন বেরোচ্ছে। মাহতাবউদ্দিন মেয়েকে বাথটাবে শুইয়ে দিয়ে নিজেই গাড়ি নিয়ে ডাক্তার আনতে ছুটে গেলেন। জ্বরের ঘোরে টুনটুনি পানির নিচে চলে গিয়েছে। তখন খুব অদ্ভুত একটা ব্যাপার হলো। টুনটুনি লক্ষ্য করল সে পানির নিচে ডুবে থাকতে পারছে, তার কোনো সমস্যা হচ্ছে না। সে একসঙ্গে অসংখ্য নারী পুরুষের গলা শুনছে। সবাই বলছে, টুনটুনি, দ্বিতীয় মানব সম্প্রদায়ের জগতে স্বাগতম, তুমি এখন আমাদের একজন।